যুদ্ধের ক্ষেত্রে বললে আমি একটা জিনিস বলবো যে আমরা আসলে যুদ্ধটা কিংবা আমার যুদ্ধ পরিকল্পনা আমাদের যুদ্ধের সব কিছু সাজাই হলো আমাদেরকে শত্রুকে কল্পনা করে আর কি। তো কিছু কিছু জায়গায় যাওয়া প্রয়োজন হতো যেখানে রেবেল উপস্থিত আছে আর কি। না ওরা হয় কি ওরা করে ফেলতে পারে। এর আগেও কিন্তু আমাদের এরকম হয়েছে যে এক হেলিকপ্টারে 20-25টা বুলেট হিট নিয়ে চলে এসেছে। ফার্স্ট অফ অল ওইসব জায়গায় ল্যান্ড করাই অনেক ঝামেলা, জায়গাগুলো এরকম প্রিপেয়ার্ড না। সো ল্যান্ডিংটা ছিল আমার মানে 3 ধরনের ছিলাম, এলিমেন্ট ছিলাম ওখানে। ড্রোন ছিল, অ্যাটাক হেলিকপ্টার ছিল, আর আমাদের হেলিকপ্টার। এবং আমাদের হেলিকপ্টার আমি একটাই ছিলাম। সো ওইটা গিয়ে আমাকে ল্যান্ড করতে বলেছিল। আমি ল্যান্ড করে মানে আমার কাছে মনে হলো যে আর্মস নিয়ে লোকজন আছে আর কি, এবং ওটা দেখা যায় না। কারণ হলো আমি যেখানে গিয়ে ল্যান্ড করেছি সেখানে হলো বড় বড় ঘাস, মানে আমার হেলিকপ্টারেরই মানে অনেক উপর পর্যন্ত ঘাস চলে আসছে, ওইরকম একটা জায়গায় ল্যান্ড করেছি আর কি। আর উপরে অ্যাটাক হেলিকপ্টারটা ছিল আসলে ইউক্রেনের, ওদের ভাষাও বোঝা যায় না। তো ওরা যে দেখে আমাকে কিছু রিপোর্ট করবে, ওদের ওই অত বেশি ইয়াটা ছিল না। আর ড্রোন ওইভাবে কেন আমাকে করেন নাই জানি না। পরে আমি ওই মানে যে ট্রুপস ডিপ্লয় হয়ে যাওয়ার পর টেক অফ করে যখন চলে আসি, এরপরে হলো কাম আউট করলো ওরা যে ওই জায়গাটা ফুল অফ ছিল, মানে হ্যাঁ ফুল অফ ডেঞ্জার ছিল। হেলিকপ্টার, ওখানে হেলিকপ্টার ছাড়া কিছু ফ্লাই করার সুযোগ নেই আর কি। তো আর্মড হেলিকপ্টার দিয়ে তখন দেখা যায় যে ওদেরকে নিউট্রালাইজ করে। F-7 বাংলাদেশের প্রথম সুপারসনিক বিমান। কে আছে, কিভাবে আছে, উল্টে গেল না বাঁকা হলো, ওটা আসলে ফিল করা যায় না চারদিকে যদি মেঘ থাকে। আমার সামনে অনেক ক্র্যাশ আমি দেখেছি। ইজেকশনটা হলো সবচেয়ে লাস্ট রিসোর্ট। এটা পাইলটরা কখনো মানে ইজেকশন করে চলে যেতে চায় না। ইমার্জেন্সি হলে যদি দেখে যে ইনএভিটেবল ক্র্যাশ হয়ে যাচ্ছে, তখন বাড়িঘর থেকে দূরে ক্র্যাশ করেন, এটা ট্রেনিংয়ে বলে। ইভেন কেউ যদি নাইট ফ্লাইংও করে, বাড়িঘর বোঝা যাচ্ছে না, তখনও বলা থাকে যে পয়েন্ট টুয়ার্ডস ডার্ক এরিয়া। কিছু ইমার্জেন্সিতে অ্যাকশন নেওয়ার সময় থাকে কিছু, আর কিছু ইমার্জেন্সি আপনাকে কোনো সময়ই দেয় না। ইঞ্জিন ফেল করে গেলে, আগুন ধরে গিয়েছে, এই ধরনের বড় ধরনের ইমার্জেন্সি সময় দেয় না খুব একটা। আর এটা আবার কী ধরনের এয়ারক্রাফট তার উপরও ডিপেন্ড করে। ফাইটার এয়ারক্রাফট কিন্তু অনেক স্পিডি। এই F-7 যেটা ক্র্যাশ করেছে, এটার দেখা যাবে টপ স্পিড ম্যাক্স স্পিডে করে 2500-2700 এরকম প্রতি ঘন্টায়। সিট সম্পর্কে যদি কিছু জানতে চান, আমি কিছু বলতে পারি। এটা হলো একটু ডিফিকাল্ট। যেমন ইজেকশন সিটের জন্য একটা মানে পাইলটদের কাছে একটা পুলিং হ্যান্ডেল থাকে। তো লাস্ট রিসোর্টে তারা যখন হ্যান্ডেলটা পুল করে, তো কয়েকটা মানে ঘটনা ঘটে। এর মধ্যে একটা হলো তাদের মাথার উপর যে ক্যানোপিটা থাকে কাচের, এইটা একটা বিস্ফোরণে ছুটে যায়। আর তাদের সিটের নিচেও একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে পাইলটকে খুব দ্রুত ধাক্কা দিয়ে উপরে তুলে দেয়। রোলার কোস্টারে চড়ি, তখনই তো আমরা দেখেছেন তো আপনারা কেমন ফিলটা হয়। ওই ফিল দেখা যাবে যে হয়তো 1.5G 2G কিংবা সামথিং এরকম জি পুল যেটা হয় শরীরের উপর লাগে। কিন্তু একটা ইজেকশন সিট 15-20G পুল করে। এইটা পুল করলে পরে যেটা হয় যে ধাক্কা দেওয়ার সাথে সাথে পাইলট আনকনশাস হয়ে যায়। আচ্ছা। আর মাথার ব্লাড সব নিচে নেমে যায়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কিংবা উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইবের কারণে আমরা আরও বেটার কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, এবং আরও বেটার গেস্টকে নিয়ে আসতে পারবো যাদের কথা আপনারা আসলে সত্যি শুনতে চান। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের এমন এমন ঘটনা ঘটে যায় যেগুলো আমরা দুর্ঘটনা বলি, বা যেগুলোকে আমরা খুব হৃদয় বিদারক হিসাবে মনে করি। হৃদয় বিদারক মনে করি না, আসলেই ব্যাপারগুলো হৃদয় বিদারক। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্টের কারণ হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঠিক এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো দর্শক আপনারা সবাই জানেন। 29শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান দুর্ঘটনায় পতিত হয়। সেখানে 29 জন ছাত্রছাত্রী মারা যায় এখন পর্যন্ত জেনেছি, এবং এখানে যিনি পাইলট ছিলেন তৌকির ইসলাম, তিনিও মারা যান। এটা অবশ্যই আমাদের জাতির জন্য বা আমাদের ব্যক্তি জীবনের অনেক অনেক কষ্টের কারণ। ছোট ছোট বাচ্চারা যেভাবে আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, দৌড়াদৌড়ি ছুটাছুটি করেছে, পরবর্তীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে, আমাদের সবার জন্যই কষ্টের কারণ। আমরা কখনোই চাই না এরকম কোনো ঘটনা ঘটুক, আমরা কখনোই চাই না এভাবে প্রাণগুলো ঝরে যাক, অকালেই ঝরে যাক।
প্রতিটা প্রাণেরই মূল্য আছে, প্রতিটা প্রাণের পেছনে হাজার গল্প আছে, সেই গল্পগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাক আমরা কখনোই চাই না। দর্শক, আসলেই প্রতিটা ঘটনা বা দুর্ঘটনা যেটাই বলি না কেন সেটার পেছনের কারণ তো অবশ্যই থাকে। আমরা এই ঘটনার পরে প্রচুর প্রশ্ন এসেছে আমাদের কাছে, আমাদের চ্যানেলে প্রচুর প্রশ্ন করেছেন, আপনারাই প্রশ্ন করেছেন যে এইটা নিয়ে একটা পডকাস্ট করার জন্য। আমাদের সুযোগ হয়েছে ওই বিষয়টা নিয়ে পডকাস্ট করার জন্য। কেন হয়েছে, কি জন্য হয়েছে বা আসলে ব্যাপারগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে সাম্প্রতিকের আজকের স্টুডিওতে স্বাগত জানিয়েছি যিনি এখন পাইলট এবং তিনি স্কোয়াড্রন লিডার ছিলেন বিমান বাহিনীর, অবসরপ্রাপ্ত, বাট তিনি এখন বর্তমানে পাইলট হিসেবে তার কর্মজীবনকে চালিয়ে নিচ্ছেন। তাকে স্বাগত জানিয়েছি বিস্তারিত আলোচনা করার জন্য। এটা ছাড়াও আমরা আরও অনেক কিছু তার কাছ থেকে শুনবো, জানবো। আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আছেন আজকে নাফিস সালেহিন তমাল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই আমাকে ইন্ট্রোডিউস করার জন্য এবং এখানে ডাকার জন্য। আসলে আপনি ইন্ট্রোডাকশনে যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি মানে যে অ্যাক্সিডেন্টের কথা, এটা আসলে মানে একটা হৃদয় বিদারক একটা ব্যাপার। আমরা যখন কোনো এয়ারক্রাফট চালাই কিংবা যাত্রীরা যখন এয়ারক্রাফটে ওঠে আমরা কখনো কল্পনা করি না যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেটা যখন ঘটে যায় তখন সেটা অবশ্যই মানে সবার জন্য একটু কষ্টের কারণ হয়। তো আপনি তুললেন মাইলস্টোনটা দিয়ে যেহেতু আপনি শুরু করলেন, আমি একটু মানে আমার দিক থেকে আমি বলি মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনায় যে স্টুডেন্ট মানে যে অফিসার নিহত হন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তো ঘটনাক্রমে আমি যখন এয়ারফোর্সে ছিলাম তখন এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আমার মানে ওদের ব্যাচে আমার স্টুডেন্ট ছিল এবং সেই সাথে ওর সাথেও আমি ছোট একটা ফ্লাইং এর পার্ট আমি ওর সাথে করেছিলাম। মানে আপনি তার ইনস্ট্রাক্টর ছিলেন? আমি ফ্লাইং হ্যাঁ, ওই সময় আমি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ইনস্ট্রাক্টর ছিলাম এবং তাকে আমি স্টুডেন্ট হিসেবে পেয়েছি। জি। সে ব্যক্তিগত জীবনে খুবই পোলাইট এবং হাম্বল ছিল এবং সে অবশ্যই দক্ষ ছিল। ওই সময় আমার যতদূর মনে পড়ে তার কোর্সের মধ্যে তার পজিশনটাও অনেক ভালো ছিল। বেটার ছিল। সে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, আমি যতদূর মনে করতে পারি এখন সে অ্যাপয়েন্টমেন্ট হোল্ডারও ছিল ওই ক্যাডেট অবস্থায়। পরবর্তীতে তার এই ভালো ফলাফলটা সে ক্যারি করে এবং কমিশনের পরে সে ক্রমান্বয়ে সে ফাইটারের জন্য সে মানে নির্বাচিত হয় এবং সে ধাপে ধাপে তার জেট কনভার্সন করে এবং পরবর্তীতে তার পোস্টিং হয় এই ঢাকাতে, যেটা আমরা যেটা দেখলাম যে দুর্ঘটনা হয়েছে F7-এ এই স্কোয়াড্রনটাতে। এই স্কোয়াড্রনটা বাংলাদেশ বিমান বাহিনীতে 35 নং স্কোয়াড্রন নামে মানে ডাকা হয় একে এবং এটা F7 অপারেশনাল যে বিমানগুলো আছে F7 BGI এগুলো ফ্লাই করে। এগুলো ফুললি অপারেশনাল এয়ারক্রাফট। তো কিছু কিছু ব্যাপার ওই যে আপনার ইসের সময় এসেছে, আমি ইয়ের মধ্যে ঢুকেই যাই। বিমান দুর্ঘটনা হওয়ার সাথে সাথে কিছু কিছু মিসকনসেপশন দাঁড়িয়ে গিয়েছিল যে এই বিমানটা কি প্রশিক্ষণ নিচ্ছিল কিংবা প্রশিক্ষণ বিমান কিনা। হ্যাঁ, আসলে পাইলট আসলেই ফ্লাই করতে পারে কিনা। হ্যাঁ, এটা কমন ভাবেই মানুষ মানে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বা যেটা হয় যে দুর্ঘটনা ঘটলে মানুষজন ধরে নেয় যেটা মানে কোনো একটা দোষ আছে, কোনো একটা দোষের কারণে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আসলে বিমান দুর্ঘটনা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমরা যদি দেখি যে আমাদের রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটছে, সেরকম বিমান আমরা মানুষও ওড়ার জন্য কিন্তু আমরা বিমানটা তো আসলে মানে আমাদের কোনো ডানা নেই, আমরা কিভাবে আমরা মানুষও ওড়ার জন্য কিন্তু প্রস্তুত মানে মানে আমাদের কোনো ডানা নেই, আমরা কিভাবে ডিফাই করে বিমানটা তো মানে যেহেতু প্রকৃতিকে ডিফাই করে উঠছে এর অ্যাসোসিয়েটেড রিস্ক বেশি। তো দেখা যায় যে এতে মানে যদি কোনো দুর্ঘটনা হয় এটা ফ্যাটালিটিটা বেশি হয়ে যায়। তো এই F7 বিমান যিনি চালিয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কোনোভাবেই মানে নতুন কোনো অদক্ষ পাইলট না। সে আগে বেসিক ট্রেনার করেছে, এরপর সে জেট প্রশিক্ষণ করেছে, এরপরে সে অ্যাডভান্স জেট করার পর সে ফাইটারের স্কোয়াড্রনে এসেছে। তার দেখা গিয়েছে যে সে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ আওয়ার সে অলরেডি ফ্লাই করেছে এবং সে সলো ফ্লাই করেছে। সে সলো বেসিক ট্রেনারও করেছে, পরবর্তী ধাপগুলোতেও সে সলো করেছে। সো সে কোনো অদক্ষ পাইলট ছিল না। আর
বিমান সম্পর্কে একটা জিনিস বলা হচ্ছে যে বিমানটা পুরনো কিনা। পুরনো কিনা, এটা এটা তো হ্যাঁ, খুব চলেছে যে এটা চাইনিজ বিমান 1956 সালে কেনা, এটার কোনো কিছুই চলছে না, এগুলোকে বারবার রিপেয়ারিং করা হচ্ছে, এগুলোকে চালানো হচ্ছে, এই কথাগুলোও কিন্তু প্রচুর এসেছে মিডিয়াতে। এখন আমি কিছু কথা বলি আর কি, যে এই F7 বিমানগুলো আপনারা অলরেডি, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, সবাই হয়তো পত্রিকান্তরে জেনে ফেলেছেন যে F7 বিমানগুলো আসলে MiG-21 যে বিমানগুলো ছিল, অনেক খুব ফেমাস একটা খুব ফেমাস বিমান, হ্যাঁ, বিমান, যেটা ছোটবেলায় শুনে বড় হয়েছে আমরা। হ্যাঁ হ্যাঁ, রাশিয়ার বাংলাদেশেও ছিল MiG-21, সেই স্বাধীনতার পর থেকেই রাশিয়া থেকে পাওয়া আমাদের MiG-21 ছিল। তো সেগুলোরই চাইনিজ ভার্সন। এখন এই চাইনিজ ভার্সন MiG-21 তো অনেক আগের প্রযুক্তি, 50-60-এর দশকের প্রযুক্তি, এবং ওয়ার প্রুভেন, মানে বিভিন্ন যুদ্ধে এটা খুব ব্যবহৃত হয়েছে। তো চাইনিজরা এটাকে মানে তাদের চাইনিজদের মতো করে এটাকে লাইসেন্স নিয়ে কপি করেছে। এবং এখন বাংলাদেশ বিমান বাহিনী যেগুলো ব্যবহার করে এগুলো কিন্তু পুরনো না, এগুলো এই যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে পার্টিকুলারলি এই যে মডেলটা, এটা হলো F7 BGI, এইটা বাংলাদেশ বিমান বাহিনী প্রকিউর করেছে 2012-13 সালের দিকে। আচ্ছা, তো বিমানের লাইফ নর্মালি থাকে 30 বছরের বেশি কিংবা আরও বেশি। কিছু কিছু বিমান থাকে অন কন্ডিশন, মানে আপনি কখনোই পুরনো হবে না, পার্টস যেটা নষ্ট হবে চেঞ্জ হবে আবার ফ্লাই করবে। তো সেই তুলনায় এটা মানে একদম পুরনো কোনো বিমানই না। আর টেকনোলজি পুরনো হতে পারে কিন্তু এর ভেতরের কিন্তু সবকিছু আবার নতুন। লাইক বিমানটা ইটসেলফ নতুন, আর ভেতরের যে এভিওনিক্সগুলো করা দেয়া আছে, এখন এভিওনিক্স তো যুগের সাথে সাথে অনেক অ্যাডভান্স হয়েছে, সেগুলো নতুন। তো পুরনো কোনো বিমান নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এরকম না। আর F7 সম্পর্কে একটা কথা বলি, এটা যে বাংলাদেশ ব্যবহার করছে তা না, যদিও F7 BGI যেটা, এটা বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার পর চাইনিজ ওরা আর মানে এটা প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা বাংলাদেশ ছাড়াও অনেক দেশ ব্যবহার করে। ইভেন আমি আপনাকে বলি, পাকিস্তান এয়ারফোর্সও কিন্তু এটা ব্যবহার করে, হয়তো ইজিপ্ট করে কিংবা মায়ানমার করে, এরকম বেশ বেশ কয়েকটা দেশে এটা করে। এখন কেন এই ধরনের F7 বিজি পাকিস্তানের মতো একটা, মানে যারা হলো সবসময় একটা যুদ্ধের মধ্যেই থাকে, তারা তারা কেন ব্যবহার করে? আসলে এই এই ধরনের যখন মানে বিমান বাহিনী কোনো বিমানের কোনো প্যাকেজ সাজানো হয় কোনো যুদ্ধের জন্য, এটাকে যে ফোর্স প্যাকেজ বলে আর কি, মানে যেটা সামরিক বাহিনীর ভাষায়, এটাতে সব ধরনের বিমানকে তারা মানে একত্রিত করে একটা প্যাকেজ কম্বিনেশন তৈরি করে সবগুলোর। হ্যাঁ, এটাতে এক এক ধরনের মডেলের বিমানের বিভিন্ন ধরনের রোল কার্যকারিতা দেয়া আছে। তো ওটা একটু মানে ভালো আরেকটু গভীর আলোচনা, কিন্তু যেটা বোঝাতে চাচ্ছি যে F7 বাংলাদেশে যেগুলো ব্যবহার হয়েছে এগুলো আদৌ পুরনো না। মানুষ যেহেতু জানে না, মডেলটাকে পুরনো ধরেই ভেবে নিয়েছে যে এটা ওরকম পুরনো। আর F7 বাংলাদেশে এর আগে ব্যবহৃত হয়েছে, সম্ভবত 90-এর দশকের শুরু থেকে F7 এর সিরিজগুলো ব্যবহার হয়, সেগুলো কিন্তু বাংলাদেশে নেই। পুরনো হয়ে গেলে ওগুলোকে মানে ফেজ আউট করে দেওয়া হয়েছে অলরেডি। একবারে পুরনো যে অনেক পুরাতন যেগুলো 90-এর দশকের শুরুতে এসেছিল, হয়তো 91-92, আমি এক্সাক্ট ইয়ারটা জানি না, বাট ওগুলো পুরনো, ওগুলো আর বাংলাদেশ বিমান বাহিনী আর ফ্লাই করে না। কিন্তু F7ই বাংলাদেশের প্রথম সুপারসনিক বিমান। জি, মানে যদি কম্পেয়ার করি অন্যান্য দেশের সাথে, আমাদের আশেপাশের দেশগুলোর সাথে, সেই জায়গা থেকে কি আমাদের বিমানগুলো কি অনেক আপ টু ডেট বা আপ টু দ্য মার্ক বলে মনে হয় আপনার? এখন কিছুটা মানে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হয় এখানে, যে আমাদের দেশের ইকোনমির কি অবস্থা। এই ইকোনমির এই অবস্থাতে আপনি আপনি একটা মিলিটারি বাজেট কেমন পাচ্ছেন, তার উপর ভিত্তি করে তো আপনাকে প্রকিউর করতে হবে। আপনার ইকোনমি ওইভাবে হয়তো অ্যালাউ করে না যে আপনি অত দামি কোনো কিছু কিনবেন। আচ্ছা, তারপরে যদি বাজেট কোনোভাবে অ্যালোকেশন করা হয়, এখানে জিওপলিটিক্যাল কিছু ব্যাপারও চলে আসে। আপনার যারা সেল করবে, যারা বিক্রি করবে বিমান, তারাও কিন্তু অনেক কিছু দেখে তারপর একটা দেশকে বিক্রি করে। একটা ছোট উদাহরণ দিই, ধরেন আপনি চাচ্ছেন যে F-16 কিনবেন কিংবা F-35 কিনবেন। এখন F-35 ধরেন F-16 F-35 তো ইউএসএ তে তৈরি, এটা ইউএসএ কাকে কাকে দিবে সেটা ইউএস এর ব্যাপার, এটা সবাইকে দিবে না। দেখবেন যে সবার কাছে মানে পাকিস্তানের কাছে আছে তো ইন্ডিয়ার কাছে ওরা দেয়নি, এটা ওদের একটা ডিসিশন থাকে। আর আরেকটা ব্যাপার আছে যে আমরা যদি খুব হাই এন্ড কোনো এয়ারক্রাফট কিনি, স্বাভাবিকভাবেই আমাদের যে সব দেশ, আমাদের দাতা দেশ আছে, তারা আমাদেরকে বলবে যে তোমাদের আমরা দিচ্ছি তোমাদের উন্নয়নের জন্য টাকা দিচ্ছি, আর সেখানে তুমি মিলিটারি এত হাই এন্ড প্রকিউরমেন্ট করছো, তখন আমাদের জন্য ওই যে এইড যেগুলো আছে ওগুলো আবার কাট হয়ে যেতে পারে। আরো ব্যাপার আছে যে আমরা আমাদের জিওপলিটিক্যালি আমরা যেখানে আছি,
আশেপাশের দেশগুলো আবার কিছুটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। হয়তো সরাসরি আমাদের দেশকে বলবে না যে কিনো তোমরা না এটা তুমি। কিনতে পারবে না, কিন্তু যারা আমাদেরকে বিক্রি করবে তাদের সাথে তারা নেগোশিয়েট করে যে ওদের কাছে এটা সেল করো না, এরকমও ব্যাপার হতে পারে। সো এই ব্যাপারটা আমি বাংলাদেশ চাইলেই একটা হয়তো গ্রিপেন কিনলো কিংবা একটা ইউরোফাইটার টাইফুন কিনলো কিংবা একটা F-35 কিনলো, মানে মানে এটা ব্যাপারটা এত আমাদের ইজি মতো হয় না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য যে কোনো চাইলেই যে কোনো বিমান কেনাটাও অনেক মানে সমস্যাযুক্ত বা আসলেই সম্ভব না, ব্যাপারটা এরকমই। মানে আসলে সম্ভব না বলাটা আসলে একেবারে ঠিক হবে না, কিন্তু অনেক অনেক ব্যাপার অনেক এর সাথে ব্যারিয়ার আছে, অনেক ব্যারিয়ার হ্যাঁ আছে। অনেকগুলো ভেরিয়েন্ট যোগ, এর সাথে অনেকগুলো যদি কিন্তু এবং অনেক কিছু যোগ হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো তো আর আমাদের জনগণকেও বুঝতে হবে যে বাংলাদেশ বিমান বাহিনী তো নিজের থেকে শখ করে হয়তো কম দামি বিমান কিনে ফ্লাই করছে, হ্যাঁ পাইলট হ্যাঁ। যাচ্ছে, সে তার এরকম না। তবে এটা এটা একদম শিওর করে বলা যায় যে যে বিমানগুলোই কেনা হোক এগুলোর কিন্তু মেনটেনেন্স এবং এগুলোর যে অপারেশনের জন্য পাইলট তৈরি, এটা কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ড। এটা একটা বলি, আমাদের যে ফ্লাইং এর জন্য যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসগুলো খুবই মানে হাই স্ট্যান্ডার্ডের প্রমাণ হলো আমাদের দেশে কিন্তু এয়ারফোর্সের পাইলটদের কিংবা ট্রেনিং কেমন চলছে এটা দেখার জন্য সেন্ট্রাল ফ্লাইং স্কুল ইংল্যান্ড থেকে মাঝে মাঝেই তাদের যারা পরিদর্শকরা হ্যাঁ আসে। অডিট আসে, এবং তারা আমি আমি যে কয়টা পেয়েছি তারা হুম। খুবই ভালো বলেছে, এবং আমার আমার সামনেই ইভেন স্টুডেন্টদের সাথে ফ্লাই করেছে, ইনস্ট্রাক্টরদের সাথে ফ্লাই করেছে, এবং তারা বলেছে যে মানে অ্যাবসলিউটলি মানে খুব ভালো স্ট্যান্ডার্ডের ফ্লাইং ট্রেনিং করা হয়, ট্রান্সফার করা হয়। মানে ইনস্ট্রাক্টর যেটা পারে স্টুডেন্টরা দেখা যায় যে ঠিক ওই অলমোস্ট জিনিসটাই, হ্যাঁ সেটাই পারে। ওটাই প্রডিউস করে আর কি। মানে ইনস্ট্রাক্টররা যেভাবে বলে সেটাই ওরাই করে। ওরা ওরা তো আমাদের চেয়ে অবশ্যই মানে বুঝতে পারে যে কেমন করে করছে, এরকম ফাঁকি ঝুঁকি আছে কিংবা এটা নেই। আর মেইনটেন্যান্সটাও খুব মানে করে, যেহেতু আমরা গরিব দেশ, মেইনটেন্যান্সের ভুলে কিংবা হিউম্যান এররের কারণে কোনো বিমান মানে বসে যাক কিংবা ক্র্যাশ হোক এটা তো চায় না। নিজের জীবনের যতটুকু নলেজ আছে এবং যতটুকু চেষ্টা করা যায় ওভাবে চেষ্টা করেই মানে সব এয়ারক্রাফটগুলোকে মেনটেন করে। আপনি তো যেহেতু পাইলট, আপনি সবকিছুই চালিয়েছেন, ওদিকে স্কোয়াড্রন লিডারও ছিলেন। আপনার কাছে প্রশ্ন যে আসলে কি ব্যাপারটা এরকম যে বিমান যদি দুর্ঘটনা পতিত হচ্ছে, হুম, আপনি পাইলট হিসেবে বুঝতেছেন যে হ্যাঁ, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, হয়তো এটা একটা দুর্ঘটনা ঘটবে। হুম, ওই সময়টাতে কি আসলেই আ স মানে নিজেকে বাঁচানো একটা আছে, হয়তো আপনি এক্সিট করে চলে গেলেন, ওটা একটা বিষয়। হুম, বাকি আমি আ একটা সেফ জায়গায় ক্র্যাশ করতে পারবো কিনা বা সেফ জায়গায় এটাকে ক্র্যাশ করাইতে পারবো কিনা, হুম, হুম। এরকম ডিসিশন নেওয়ার সময় থাকে কি ওই সময়টাতে? আচ্ছা, এটা আসলে নির্ভর করে কি ধরনের ইমার্জেন্সি। হ্যাঁ। ইমার্জেন্সির তো ধরন আছে। একটা আছে যে মানে কিছু ইমার্জেন্সিতে অ্যাকশন নেওয়ার সময় থাকে কিছু। আর কিছু ইমার্জেন্সি আপনাকে কোনো সময়ই দেয় না। ইঞ্জিন হুম। ফেল করে গেল কিংবা আগুন ধরে গিয়েছে। এই ধরনের বড় ধরনের ইমার্জেন্সি সময় দেয় না খুব একটা। আর এটা আবার কি ধরনের এয়ারক্রাফট তার উপরও ডিপেন্ড করে। ফাইটার এয়ারক্রাফট কিন্তু অনেক স্পিডি। এই F-7 যেটা ক্র্যাশ করেছে এটার দেখা যাবে টপ স্পিড আ ম্যাক্স স্পিডে করে ২৫০০, ২৭০০ এরকম প্রতি ঘন্টায়। কিলোমিটার পার হ্যাঁ, আওয়ার। কিলোমিটার প্রতি ঘন্টায়। আর ইভেন আ যদি এটা লো স্পিডেও ফ্লাই করে, ইভেন আ এই যে আমার মানে এই ছেলে মানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে ফ্লাই করছিল এর যে মিশন প্রোফাইল এটাতেও দেখা যাবে যে প্রায় ৬৫০, ৬০০, ৬৫০ কিলোমিটার পার আওয়ার এই বেগে ও ফ্লাই করেছে। এটা ল্যান্ডও করে খুব ফাস্ট। তো এইসব ক্ষেত্রে আসলে আ ইমার্জেন্সি অ্যাকশন খুব মানে খুব টাফ, খুব কম সময়ের মধ্যে নিতে হয়। ইজেকশনটা হলো সবচেয়ে লাস্ট আ রিসোর্ট। এটা পাইলটরা কখনো আ মানে ইজেকশন করে চলে যেতে চায় না। হয়তো যদি মানে মানে খুব বড়লোক দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটা পাইলট দ্রুত এজেক্ট করে চলে গেল, এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেল। কিন্তু আমাদের দেশে আমরা পাইলটদের সাইকোলজি যেটা দেখেছি যে আমার সামনেই অনেক ক্র্যাশ আমি দেখেছি। তো দেখেছি যে তারা মানে লাস্ট পর্যন্ত হয়তো ট্রাই করে যে কিভাবে অ্যা সেফ ল্যান্ড করা যায়। সেফলি করা যায়। আর আরেকটা ট্রাই থাকে, এটা ট্রেনিং এর একটা পার্ট, যে এয়ারক্রাফটটাকে পয়েন্ট টুয়ার্ডস আ মানে বে ইয়া লোকালিটি। ন মানে লোকালিটির বাইরে করতে হয়। মানে ইমার্জেন্সি হলে যদি দেখে যে ইনএভিটেবল ক্র্যাশ হয়ে যাচ্ছে, তখন বাড়িঘর থেকে দূরে ক্র্যাশ করানো। এটা ট্রেনিং এ বলে। ইভেন কেউ যদি নাইট ফ্লাইং ও করে, বাড়িঘর বোঝা যাচ্ছে না, হ্যাঁ, তখনও বলা থাকে যে পয়েন্ট টুয়ার্ডস ডার্ক এরিয়া। মানে অন্ধকার যে জায়গাটা। কারণ বাড়িঘর থাকলে তো লাইট জ্বলে। হ্যাঁ, হ্যাঁ। যে জায়গাটা অন্ধকার সেই জায়গাটায় ক্র্যাশ করার কথা। মানে এগুলো খুব ভালো করেই করা হয়। আর ইজেকশনের ডিসিশন আসলে খুব ডিফিকাল্ট। আমি নিজে ফাইটার পাইলট ছিলাম না। কিন্তু আমি মানে
দেখেছি অনেকগুলো যে এই ধরনের ইজেকশন কেমন হয়। ইজেকশন সবগুলো সফল হয় না। আম, আর মানে মানে এটা কি বিমানের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে না? অনেক হাই ক্যালিবারের বিমান, সেখানে ইজেকশন ভালো হয়, লো ক্যালিবারের হয় না, এরকম কি? আচ্ছা, আপনি খুবই ভালো একটা দিকে নিয়ে আসছেন। আসলে ইজেকশন সিট যেগুলো, সেগুলো বিভিন্ন দেশ তো বানায়, কিন্তু বাংলাদেশে যেগুলো আছে এগুলো হলো মার্টিন ব্রেকার নামে একটা কোম্পানি আছে, ব্রিটিশ কোম্পানি, ওদের আহ, করা, হ্যাঁ। করা সিট। এটা আগে যখন আগের এয়ারক্রাফটগুলো ছিল, তখন দেখা যেত যে যে দেশ থেকে এয়ারক্রাফট আনা হয়েছে সেই দেশ থেকেই সিট প্রকিউর করা হয়েছে, যাতে দেখা গিয়েছে যে ইজেকশন অনেকগুলো সফল হয়নি। হুম। কিন্তু পরবর্তীতে দেখা গেছে মানে এটা সবগুলোকেই মার্টিন ব্রেকার করা হচ্ছে এখন মোটামুটি। এবং মার্টিন ব্রেকারের ইজেকশন সিটগুলো খুবই খুবই উন্নত, মানে এফিশিয়েন্ট বা সফল। এফিশিয়েন্ট, হ্যাঁ। এবং দেখা যাবে যে এই সিটগুলোই সবচেয়ে হাই ক্যালিবারের সিটগুলোই দেখা যাবে যে F-16 কিংবা F-35 এরাও ব্যবহার করছে। মানে ইজেকশন সিটগুলো কোনো খারাপ আর কেনা হয় না, মানে এগুলো যা কেনা হয়েছিল প্রথমে যেগুলো হয়তো প্রথম প্রকিউরমেন্টের সেই ছিল, বাট পরবর্তীতে আমি এয়ারফোর্সে কখনো দেখিনি যে মানে মার্টিন ব্রেকার ছাড়া আর কিছু কিনেছে। মানে বিমান এক জায়গা থেকে আসছে, বাট ইজেকশন সিটটা আরেক জায়গা থেকে আসে। আরেক জায়গা থেকে বলতে কি, বিমানের কিন্তু সব পার্ট কখনো এক জায়গায় তৈরি করা হয়ও না। হুম। এই একটা মানে দেখা যাবে যে F-16 যদি করেন, এর এভিনিক্স এর দেখা যাবে যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছে, আবার বাইরের পার্টস, মানে এটা হুম। মাল্টি। জিপিএস তো একটা দেশের অন্যান্য পুরো ফাংশনালিটি ইঞ্জিন আরেকটা কোম্পানির, একটা এরকম কোম্পানি এরকম সব সব এক জায়গায় করে হয়তো একটা কোম্পানি ওটাকে ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ। অ্যাসেম্বল করে ডেলিভারি দেয়। সো ইজেকশন সিটটাও সেরকম, এটা বাংলাদেশ বিমান বাহিনী ডিমান্ড দেয়, যারা প্রোডাকশনে যায় তারা তখন ওই ডিমান্ড অনুসারে তারা ইজেকশন সিটটাকে ওখানে সেট করে। আর ইজেকশন সিট সম্পর্কে যদি কিছু জানতে চান, আমি কিছু বলতে পারি। এটা হলো একটু ডিফিকাল্ট। যেমন ইজেকশন সিটের জন্য একটা মানে পাইলটদের কাছে একটা পুলিং হ্যান্ডেল থাকে। তো লাস্ট রিসোর্টে তারা যখন হ্যান্ডেলটা পুল করে, তো কয়েকটা মানে ঘটনা ঘটে। এর মধ্যে একটা হলো তাদের মাথার উপর যে ক্যানোপিটা থাকে কাচের, এইটা একটা বিস্ফোরণে ছুটে যায়। আর তাদের সিটের নিচেও একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে পাইলটকে খুব দ্রুত ধাক্কা দিয়ে উপরে তুলে দেয়। এখন এটা দেখে মনে হয় যে খুব একটা ইজি ইজিলি এবং উঠে গেল। স্মুথ একটা বিষয়। হ্যাঁ, কিন্তু এটা অনেক বেশি জি পুল করে। হুম। তো আমরা তো ওই যে যখন করি, রোলার কোস্টারে চড়ি, হ্যাঁ, হ্যাঁ। তখনই তো আমরা দেখেছেন তো আপনারা কি যে কেমন ফিলটা হয়? ফিলটা হয়। ওই ফিল দেখা যাবে যে হয়তো 1.5G 2G কিংবা সামথিং এরকম জি পুল যেটা হুম, হয় হুম, শরীরের উপর লাগে। কিন্তু একটা ইজেকশন সিট 15 to 20G পুল করে। এইটা পুল করলে পরে যেটা হয় যে ধাক্কা দেওয়ার সাথে সাথে পাইলট আনকনশাস হয়ে যায়। আচ্ছা। আর মাথার ব্লাড সব নিচে নেমে যায়। এটার জন্য এক মেকানিজম করা থাকে। তাদের কোমরের এই দিক দিয়ে একটা এয়ারব্যাগ পেঁচানো থাকে আরকি। মানে তার দেখবেন যে ফাইটার পাইলটরা যখন হাঁটে, হুম, হুম। তখন কিছু এটা ব্যাগের হ্যাঁ, মধ্যে ব্যাগের থাকে। মতো একটা হ্যাঁ, থাকে। হ্যাঁ, এটা রাইট, আবার রাইট। এয়ারক্রাফটে অ্যাটাচ করা থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার কাজই ওইটা যে যখনই জি পুল করা হয়, তখন ওই এয়ারব্যাগে কিছু বাতাস ঢুকে এখানে চাপ দেয়। পা, কোমর এই জায়গায় চাপ দেয়, যাতে আ পুরো ব্লাড সার্কুলেশন নিচে না চলে ব্লাডটা আসে। নিচে না চলে যায়। ওকে। তো এটাও একটা খুব কঠিন একটা ব্যাপার। শারীরিক অনেক লাগে। মানে হুম, শক্তির একটা পুরো ব্যাপার। গ্র্যাভিটির বিরুদ্ধে এত ফোর্সে মানে চলে আপনার গিয়ে। মানসিক শক্তি লাগবেই হ্যাঁ, হ্যাঁ। এবং শারীরিক শক্তিও লাগবে। গ্র্যাভিটিটাকে ডিফাই করে আপনি উঠে যাবেন রাইট। এবং পরবর্তী সিট আলাদা হয়ে গেলে প্যারাসুট দিয়ে নেমে আসে। এখন অনেকগুলো ভেরিয়েবল দেখেন আপনি, যে এরকম জি পুল করে অজ্ঞান হয়ে যায়, নামার সময় কোথায় নামতেছে সেটা একটা বড় ব্যাপার। ইলেকট্রিক পোলের উপর নেমে গেলে আহ, আবার মানে মানে আরেকটা দুর্ঘটনা। আলটিমেটলি ডেথ। হ্যাঁ, হ্যাঁ। সো অনেকগুলো হয়। সো ইজেকশন সিট বাইরে থেকে মনে হয় যে ফাইটার ফ্লাই করছে, এটা খুব এমনি ফ্লাই করা ডিফিকাল্ট। তারপর আবার এগুলো আসলে মানে মানসিকভাবেও অনেক থাকতে হয়, শক্ত থাকতে মানে হয়। তাহলে কি এই যে চেয়ার, মানে যেই ইজেকশন সিট, ইনজেকশনের যে চেয়ারটা, হ্যাঁ। মানে সাধারণত কি এই স্ট্রেসের কারণে অনেকেই চায় না যেটা আমরা পুল করি, এরকম কি হয় ঘটনা? না, স্ট্রেসের কারণে পুল, জীবন চলে যাচ্ছে তখন তো আর ওইটাই হয় না, তখন পুল করে দেয়, হুম। করে ফেলে। বাট ওভারঅল সবাই মানে এয়ারক্রাফটের ভেতরে এয়ারক্রাফট বাঁচানোর একটা লাস্ট ট্রাই করে যে ট্রাইটা করে যে কোনোভাবে। এয়ারক্রাফটটাকে কোনোভাবে সেভ করা যায় হ্যাঁ, কিনা। হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে যেটা আপনি দেখলেন যে ও কিন্তু আর হয়তো দেখা যাবে যে 100 থেকে 200 গজ ডানে বাঁয়ে পড়লেই কোনো ফ্যাটালিটি হতো না। জাস্ট মাঠের মধ্যে এয়ারক্রাফটটা হ্যাঁ, পড়ে হ্যাঁ, থাকতো হ্যাঁ। আরকি। হয়তো ও অনেক পরে ইজেক্ট করেছে, ওর ডেথটাই হতো। কিন্তু এই বাচ্চাদের ডেথগুলো আর হতো না আরকি। হুম, হুম। ও ট্রাই, আমি পাইলট হিসেবে যেটা বুঝি, ফাঁকা জায়গা দেখে যে নেওয়ার ব্যাপারটা, ওটাও মাঠের জন্য ওই দিকেই হয়েছিল আরকি।
জাস্ট মিসড বাই ফিউ হান্ড্রেড ইয়ার্ডস। মানে 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 তার মানে অ্যাটেম্প বা ইন্টেনশনটা আপনার কাছে ওরকমই মনে হয়, ম্যাথমেটিক্যালি ওরকমই মনে হয়েছে। অত বড় একটা মাঠ দেখে মানে পাইলট হিসেবে যখন পড়তে যাবে তখন জাস্ট ঘুরিয়ে নাকটা ওইদিকে দেওয়ারই চেষ্টা করবে আর কি, তাই মনে হয়েছে আমার। মানে শেষ মোমেন্টে একটু ঘুরিয়ে ওখানে চলে গেলে, ঘুরিয়ে ওখানে চলে গেলে আমি অনেক প্রশ্ন আমি ফেস করেছি যে কেন টঙ্গীর তুরাগে গেল না, এখানে গেল না। যখন ইঞ্জিন ফেল করে কিংবা এয়ারক্রাফট কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ওটা মানে দেখা যাবে যে আপনি 100 মিটার 200 মিটারও ডান বাম অত বেশি করার চান্স থাকে না। আর মানে ফেলিওর মানে ফেলিওর, হ্যাঁ ফেলিওর বলতে আপনার ফাইটার আসলে এটা মানে এয়ারক্রাফট ওড়ার যে প্রিন্সিপাল যে লিফট প্রডিউস করে ফ্লাই করে, ফাইটারগুলো ডিজাইন করা হয় লিফট ওইভাবে, মানে লিফটের উপর তারা থাকে না, তারা থাকে থ্রাস্টের উপর। মানে পেছন দিয়ে আপনারা যে ধোঁয়াটা দেখেন মেইনলি ওটার জোরে এটা ভেসে থাকে। সো ওইটা যখন চলে যায় বিকামস এ স্টোন। ও আচ্ছা, মানে পেছনে যে ধোঁয়াটা আছে মূলত এটার যে ধাক্কা, হ্যাঁ হ্যাঁ এই ধাক্কাটাতেই ফাইটার চলে আর কি। আচ্ছা এটা কিন্তু নট ট্রু ফর প্যাসেঞ্জার বিমান। আচ্ছা, প্যাসেঞ্জার বিমানে কিন্তু আপনার মানে যে ডানা আছে এই ডানার উপরে ভর করে সে চলতে পারবে। মানে ইঞ্জিন ফেল করলেও ইভেন সে একটা সার্টেন ডিস্টেন্স ফ্লাই করতে পারবে। হ্যাঁ, কিন্তু ফাইটারগুলো এটা মানে এই পুরোটাই থ্রাস্টের উপর তৈরি করা এবং এটাকে বানানো হয় আনস্টেবল করে। আনস্টেবল করেই বানানো হয়, কারণ আপনার যদি এটা মানে স্টেবিলিটি জিনিসটা কি, মানে পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করা। এখন একটা ফাইটার যদি সবসময় পূর্বের অবস্থায় ফিরে আসতে চায় তার মানে কি সে সবসময় মানে নর্মালি যেভাবে ফ্লাই করে ওইভাবে করতে হবে, কিন্তু পাইলটকে তো দিক পরিবর্তন করতে হয় অনেকভাবে, অনেক রকম ভাবে, অনেক ম্যানুভার করতে হয় শত্রু বিমানের সাথে কম্পিট করতে হলে। তো এটাকে আনস্টেবল করে তৈরি করে। আর সেটা জাস্ট অপোজিট হলো আপনার প্যাসেঞ্জার ক্যারিয়ার, তাদেরকে স্টেবল করে বানানো হয়। তাকে আপনি আনস্টেবল করে ছেড়ে দিবেন, সে ঘুরে আবার স্টেবল পজিশনে চলে আসবে। আচ্ছা, সো ডেঞ্জার মানে ফাইটার এয়ারক্রাফটে অনেক বেশি এটা। সো এটা যখন ফেল করে এটা তখন হলো মানে স্টোনের মতো করেই ফল করে, যেহেতু পেছনের থ্রাস্টটা ওইভাবে থাকে না, কিংবা আপনার গতির কারণে আপনি এটা মুভমেন্ট করতে পারছেন না, ওটা হয়ে যায়। এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে তাহলে বাংলাদেশ বাদেও পৃথিবীতে সব জায়গায় তো দুর্ঘটনা ঘটে, শুধু বাংলাদেশে ঘটেছে এরকম তো না। বলি যে এই যে আমরা F7 এর দুর্ঘটনার কথা বলছি, বাংলাদেশের পত্রিকাগুলোতে চলে এসেছে 2005 থেকে কতগুলো হয়ে গিয়েছে। একটা পরিসংখ্যান দেই, F-35 মানে জাস্ট 21 তারিখে আমাদের দুর্ঘটনাটা হয়েছে, 28-29 তারিখেও একটা F-35 কিন্তু ক্র্যাশ করলো, এন্ড দ্যাট টু ইন প্রবাবলি ইন জাপান। আচ্ছা, ঠিক আছে। আর F-35 এর প্রায় 11টা ক্র্যাশ আছে, এটা তো নতুন এয়ারক্রাফট। 11টা ক্র্যাশ আছে সব ইউএসএ, জাপান, তারপর ইসরায়েল, এইসব দেশে। আচ্ছা, তো এভিয়েশনে মানে কিছু মানে চেষ্টা করা হয় জিরোর দিকে নিয়ে যাওয়ার, অলওয়েজ ট্রাই নীল অ্যাক্সিডেন্ট, বাট হয়ে যায়। এবং মিলিটারি এভিয়েশনে, মিলিটারি ফ্লাইং এ একটু বেশি ফ্যাটালিটি মানে হয়ে যায়, নট এক্সপেক্টেড বাট এটা হয়ে যায়। একটা পার্সেন্টেজে দেখা যায় 5% ক্যাজুয়ালিটি ধরে নেয়, হয়তো অ্যালাউই করে নেয়। আপনি যদি সমস্ত দুর্ঘটনাগুলোকে অ্যানালাইসিস করেন তাহলে মানে হিউম্যান এরর, মানে পাইলটের এরর আর হচ্ছে টেকনিক্যাল এরর, জেটের এরর, কোনটা বেশি হয়? আচ্ছা, এখানে পাইলট বলা ঠিক না, পুরা পাইলটেরটা আলাদা করা না। হিউম্যান এরর যেটা, সেটা পাইলটও হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মানে মেকানিক্যাল মানে ইঞ্জিনিয়ারও ভুল করে ফেলতে পারে। সব মিলে এই হিউম্যান এররটাই বেশি। আপনার অলমোস্ট 70% এর মতোই আপনার হিউম্যান এররই হয়। আচ্ছা, আর বাকিগুলো হয় মেকানিক্যাল, হয় কিছু ওয়েদারের কারণে হয়, অন্যান্য। এত দামি একটা এয়ারক্রাফট বা এত উন্নত টেকনোলজির এগুলো পুরোটাই কি কম্পিউটার বেসড নিয়ন্ত্রণ করার সুযোগ নেই? বা এখন যেমন এআই এসে প্রচুর কিছু করছে, যে 100% ফাংশনালিটি ওকে আছে কিনা, এই জায়গাটা কেমন, বা এখন কি হচ্ছে, বা ফিউচারে কি হতে পারে এটা? হ্যাঁ, এখনকার যে অ্যাডভান্সড এয়ারক্রাফটগুলো আছে এগুলোতে অনেকগুলোতেই আপনার এরকম অটোমেশন, এআই এগুলো ইনকর্পোরেট করা আছে। আপনার কিছু কিছু অ্যাডভান্স এয়ারক্রাফট আছে যেগুলো আপনি টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত সব করতে পারবে এয়ারক্রাফট নিজেই। কিন্তু তারপরেও মানুষকেই বিশ্বাস করে। মানুষ ভেতরে না থাকলে আমার দেখা যাবে যে প্যাসেঞ্জার হয়তো কেউ উঠবেই না, সেই বিমান চলবেই না। মানে এখন পর্যন্ত মানুষের মানসিকতা ওই পর্যায়ে যায়নি যে এআই এর উপর ডিপেন্ড করে চলে যাবে। কারণ এআই এর পুরো জিনিসটাই তো লজিক বেসড। তো লজিকের একটা জিনিস ভুল হয়ে গেলে পুরোটাই ভুল হয়ে যাবে, ওখানে ইন্টারফেয়ার করার মতো কেউ নেই। কিন্তু একটা মানুষ থাকলে পরে ওই লজিক ভুলটাকে সে ওভাররাইড করে হয়তো মানুষকেই বিলিভ করে আর কি।
এটাই আর। এটার সাথে যদি আমরা আরেকটু জায়গায় আসি যে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষার ৩ টা জায়গা নৌ, বিমান এবং সেনা। হুম। সো বিমানের জায়গায় যদি বলি যে আমরা যদি কম্পেয়ার করি আমাদের আশেপাশের সাথে, তাহলে আমরা কি আসলে যথেষ্ট এফিশিয়েন্ট বা যথেষ্ট আমরা যোগ্যতা সম্পন্ন বা এই পরিমাণ ক্যাপাবিলিটি আমাদের আছে যে আমরা যেকোনো যেমন আমরা রিসেন্ট যদি ঘটনা দেখি যে হুম, হুম, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধগুলো হলো পুরোটাই আকাশ বেসড হুম, হয়েছে, তাই না? হুম, মানে ওখান থেকে সে মিসাইল মারছে, এখান থেকে সে এটাকে প্রতিহত করছে বা আবার বিমান পাঠাচ্ছে। বা আরও যদি রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের কথাও বলি, হুম, পুরো ফাইটার দিয়েই যুদ্ধটা শেষ হয়ে গেছে, হুম, হুম, ৭ দিন বা ১০ দিন যেই দিন স্টে হয়েছে, এবং দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পুরো আকাশে। হুম, তো এই যে একটা সবাই আকাশ প্রতিরক্ষায় খুব স্ট্রং একটা জায়গায় পৌঁছাচ্ছে, এবং সবাই বিশেষ করে ইরানের যুদ্ধের পরে তো মনে করতেছে যে আসলে এটা প্রয়োজন, হুম, আকাশের এই হুম। জায়গাটা আসলে সবার নিয়ন্ত্রণের প্রয়োজন। এই জায়গা থেকে আমরা আসলে আপনি এই যে আচ্ছা, হ্যাঁ, ওই এটা একটা ভালো। জায়গার লোক হিসেবে কি মনে করেন আমরা আচ্ছা, কোথায় আছি? যদিও আমি অনেকদিন হয়েছে এয়ারফোর্সের বাইরে, এখন টেকনোলজিক্যাল অনেক কিছু ইনকর্পোরেট হ্যাঁ, হয়েছে যেটা হলো আমার নলেজে নেই। কিন্তু আমি যেটা মানে সাদা চোখে যেটা দেখি এবং বলতে পারি যে আমরা এয়ারফোর্স কিংবা এটা ক্যাপেবল কিনা, ২ টা দিক আছে। একটা হলো আপনার যে হিউম্যান রিসোর্স আছে, যে মানুষগুলো আছে এতে, এরা দক্ষ কিনা। আরেকটা হলো আপনি যন্ত্রের দিক থেকে দক্ষ কিনা। হ্যাঁ, এর মধ্যে কঠিন হলো আপনার মানুষ দক্ষতা বাড়ানো। হুম, কারণ একটা মানুষকে ধীরে, 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 ধীরে দক্ষতার দিকে নিয়ে যেতে হয়। হুম, আর আ আপনি যেটা হলো আপনার যে আ আ মানে যন্ত্রের যে ব্যাপারগুলো যেগুলো মেশিনারিজ, এগুলো আপনি ওভারনাইট কিনে ফেললে আপনি ওটার উপর ক্যাপেবল হয়ে গেলেন। হুম, হুম, সো এই ট্রেনিং এর যে ব্যাপারটা, এটাতে বাংলাদেশ ক্যাপেবল। ওকে, কারণ আপনি যে ফাইটারই দেন, ফাইটার যে ফ্লাই করতে পারে কিংবা যাকে হেলিকপ্টার দেন কিংবা ট্রান্সপোর্ট দেন, তারা যদি এটা শিখে যায়, পরবর্তীতে তাকে অ্যাডভান্স কোনো কিছু দিলে পরে তারা জাস্ট এটাতে কনভার্ট করে ফেলবে। তো সেই দিক থেকে অনেক আগানো আছে। মানে অনেক পাইলট। এই পার্টটা আমরা হ্যাঁ, খুবই এই এগোনো পার্টটা আছি। আমাদের মেইনলি এয়ারফোর্সের ফোকাস এইটাই যে আমাদের মানে আমি যতদূর যতদিন দেখেছি যে ট্রেনিংটাকে হাই এমফেসিস দেওয়া হয়। এবং আপনি মানে আমি তো ২ টা ট্রেনিংই দেখেছি, মানে এয়ারফোর্সের ট্রেনিং এবং বাইরের ট্রেনিং। মানে আমি বাইরের ট্রেনিংটাকে মানে করছি না। কিন্তু এয়ারফোর্সের ট্রেনিংটা আসলে একটা লিগ্যাসি টাইপ চলে এসেছে ব্রিটিশ এয়ারফোর্স থেকে কিংবা পাকিস্তান এয়ারফোর্স থেকে, এবং এটা খুবই অর্গানাইজড। হুম, যেটা হলো মানে আমি বাইরে আসার পর আমাকে হেল্প করেছে। কারণ ট্রেনিং এর যে এই যে আমার সিনিয়র আমাকে কিভাবে শিখিয়েছে, এইটাকে কিভাবে আমি প্র্যাকটিস করব, এই ব্যাপারগুলো আসলে খুবই ভালো। মানে এটা আমি এয়ারফোর্সের দেখে বলছি না। মানে এটা আসলে আমি পরে কম্পেয়ার। আমাদেরটা খুবই স্ট্রাকচার্ড এবং হ্যাঁ, খুব খুবই স্ট্রাকচারড। গোছানো। আমি পরে আমি বাইরে আসার পর আমার চোখে আরো বেশি আরো বেশি মানে পড়েছে। হ্যাঁ, বেশি পড়েছে যে এটা স্ট্রাকচারড। এখন ওই মেশিনারিজ কিংবা টুলস কেনার যে ব্যাপারটা, এটাতে হয়তো আমরা আমাদের আ ওই যেটা বললাম ইকোনমিক এটা হ্যাঁ, সম্ভব না। বাট চেষ্টা করছে। আমি ভেতরে ওই যে ওইভাবে আমি জানিও না, বলতে ওইভাবে পারব না। কিন্তু আমি লাস্ট দেখলাম যে রাডার কেনা কিংবা এই কেনা, এগুলা খুব এখন এয়ারফোর্সে অনেক অটোমেশনের দিকে হয়তো চলে যাচ্ছে আরকি। আচ্ছা, এখন আ যুদ্ধের ক্ষেত্রে বললে আমি একটা জিনিস বলব যে আমরা আসলে যুদ্ধটা কিংবা আমার যুদ্ধ পরিকল্পনা, আমাদের যুদ্ধের সবকিছু সাজাই হলো আমাদেরকে শত্রুকে কল্পনা করে আরকি। হুম, এখন আমরা আপনি আমাদের জিওপলিটিক্যাল পজিশনটা জানেন। সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো দেশ মানে শুধু আমাদের পিছনেই লাগবে, যে ধরেন আমি খোলাখুলি বললেই যে আমাদের বড় নেইবার ইন্ডিয়ার সবকিছু নিয়ে আমাদের কাছে আসতে পারবে না। হুম, তাকে পাকিস্তান ফ্রন্টও সামলাতে হবে, তাকে চায়না ফ্রন্ট সামলাতে হবে। সো তারা যতটুকু নিয়ে আসবে হিসাবে দেখা যায় যে আমাদের কাছে খারাপ নেই। এটা আচ্ছা, এটা 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 একটা মানে যুদ্ধের একটা আ মানে পরিকল্পনা। বুঝতে হ্যাঁ, পেরেছি। কিন্তু এরপরেও আরো ইসের তো কোনো শেষ নেই। মানে আ উন্নত সবাই, হ্যাঁ, হওয়ার উন্নত হওয়ার শেষ নেই। আর ওরাও যেহেতু উন্নত হচ্ছে, হয়তো আমাদের এয়ারফোর্স এখন প্ল্যান করছে তারাও হয়তো আরো মানে করবে। আসলে কিন্তু এরিয়াল ব্যাটেল আ মানে খুব মানে এখনকার যে দুনিয়ার যে যুদ্ধের যে ব্যাপারটা, এটাতে আপনি এরিয়াল ব্যাটেল কে এড়িয়ে ইগনোর আপনি করে কিচ্ছু কোনোভাবেই করতে আগানো পারবেন না। সম্ভব না। কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, এ এখন এটাই হলো ফাইনাল কথা আরকি। হুম, হুম। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা আসে, মানে আপনার এই কথা থেকে আমার মনে পড়ে গেল হঠাৎ যে মানুষ কেন বলতে চাচ্ছে যে ঢাকায় কেন বেইজ? হুম, আপনি কিন্তু অনেক এই আলোচনাটা হ্যাঁ, ঢাকায় কেন ক্যান্টনমেন্ট, ঢাকায় কেন এয়ারপোর্ট, বেইজ ঢাকায় কেন ট্রেনিং, ঢাকায় আসলে কেন সব? হ্যাঁ, এটা মানে ব্যাপারটা হয়েছে কি, ক্যান্টনমেন্টটা ছিল ঢাকার বাইরে। পুরা বেস টেস এটা যখন ব্রিটিশরা করে, এগুলো তো এখনকার করা না। হ্যাঁ, পুরো জিনিসটাই হলো ব্রিটিশদের করা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তাদের এই ল্যান্ডগুলো এই ক্যান্টনমেন্ট হিসেবে অ্যাকোয়ার করা কিংবা বেস মানে এই করা। ইভেন যে এয়ার স্ট্রিপ গুলো আছে তেজগাঁ কিংবা এগুলো সেই ১৯৪০ এর দশকের হুম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে করা।
এখন মানুষ হয় কি ওই যে এয়ারপোর্ট কিংবা ক্যান্টনমেন্ট এগুলো একটু নিরাপদ থাকে এবং এইভাবে হিউম্যান হ্যাবিটেশনটা বেড়ে যায়। ওই পুরানো ঢাকা থেকে বাড়তে বাড়তে ঢাকা শহর এখন উত্তরা হয়ে উত্তরা টঙ্গী সব এক এক হয়ে হয়ে যাচ্ছে, এক হ্যাঁ। হয়ে গিয়েছে। কাজে এটা কেন দেশের মানে ইসের ভেতরে এরকম ব্যাপারটা না, এটা হয়ে গিয়েছে এটার ভেতরে। এখন আরেকটা কোয়েশ্চেন বলে যে ঢাকার ভেতরে কেন বেইজ, মানে হুম। তাহলে ফ্লাইংটা ফ্লাইং কেন করছে, ট্রেনিং কেন চলছে? ট্রেনিং কেন চলছে? এখন আসলে ট্রেনিং চলে নাই এখানে। ট্রেনিং গুলো আমাদের জন্য যশোর আছে। হ্যাঁ। ঠিক আছে? মানে ওটা হলো প্রাইমারি যে ট্রেনিং গুলো হয় যশোরে এয়ারফোর্স ট্রেনিং করায়। এখন এখানে তো অপারেশনাল স্কোয়াড্রন, এটা তো এখানেই থাকার কথা। সো অপারেশনাল স্কোয়াড্রনের যে পাইলট তারা তো সবসময় যুদ্ধে চলে যাচ্ছে না, যুদ্ধ তো হচ্ছে না। না। কিন্তু তারা কিন্তু বসে থাকলে তো তাহলে তাদের মানে যা জানা বা জানা আছে এটাও তো আসলে প্র্যাকটিস তো হ্যাঁ, প্রয়োজন। এফিসিয়েন্সি লস করে যাবে। সো তারা এখান থেকেই প্র্যাকটিসটা করে আরকি। আচ্ছা। এখন ওই পাইলটও তাই করছিল আরকি। সে তার ওই সোলো যে ট্রেনিংটা সেটা সোলো চেকটা দিয়ে সে ওখানেই প্র্যাকটিস করছিল। এখন আ রানওয়ের সেন্ট্রাল লাইন যেটা আমরা রানওয়ে বরাবর ২ সাইড যে আছে এবং কিছু একটা অ্যাঙ্গেল আছে। এখানে আসলে অত বেশি মানে জনসমাগম হয় এই ধরনের কিছু থাকার কথা না। সেই হিসেবে তো স্কুলটা তো এখানে একটা মানে রাইট চয়েস ছিল না। স্কুলটা এখানে আচ্ছা। বানানো। আর হাইটের রেস্ট্রিকশন তো আছেই। ইভেন ঢাকা এয়ারপোর্টের আ ওই সাইডটা তো বাদ দিলাম। উত্তরার যে সাইডটা উত্তর দিকে যেটা একটু দক্ষিণ দিকে আছে, সেটা দিয়ে কিন্তু এখন টেক অফ ল্যান্ডিং বন্ধ। আচ্ছা। মানে সরি ল্যান্ডিং ওদিক দিয়ে বন্ধ। যা করে টেক অফ ওইদিক দিয়ে করে। মানে ওই ল্যান্ডিং বন্ধ হওয়ার কারণ? মানে বন্ধ বলতে মানে ঘোষণা দিয়ে বন্ধ হয়নি কিন্তু পাইলটরা মানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ চায় না ওদিক দিয়ে ল্যান্ড করুক। কারণ ওইদিকে একের পর এক নিকুঞ্জ আছে। তারপর আপনার বসুন্ধরা আছে, বারিধারা, গুলশান, বড়, বড় হাই রাইজ বিল্ডিং। এখন কোনো একটা দুর্ঘটনা ওই যে ইন্ডিয়ার যে দুর্ঘটনা ঘটলো যে টেক অফ করার পরপরই হ্যাঁ, ক্র্যাশ হ্যাঁ। করেছে। তো ওই দিকটা আসলে হয়ে গিয়েছে। মানুষ এখন তাহলে টেক অফটা হচ্ছে কোন দিক টেক দিয়ে? অফটা হচ্ছে ওই দিক দিয়ে, ল্যান্ডিংটা আর হচ্ছে ও না ওই দিক ল্যান্ডিং দিয়ে। দিয়ে হচ্ছে না, না, ল্যান্ডিং দিয়ে হচ্ছে না। এখন আসলে নিয়ম হলো যে বছরের মানে আমাদের বাতাসের গতি দিকের দিকের উপর সাথে। নির্ভর করে চেঞ্জ হয়। আ কিন্তু এখন ঢাকায় ওই সুযোগটাই নেই এখন আসলে। দেখা যায় চেঞ্জ করে দেয় ঢাকা টাওয়ার মাঝে, মাঝে কিন্তু খুব কম সময়ের জন্য আরকি। বেশি সময়ের জন্য ওই দিকটাতে করা হয় না আরকি। আচ্ছা, কথা প্রসঙ্গে আমাদের দর্শক একটা যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে অলরেডি কথা বলেছেন যে মানে উত্তরও দিয়েছেন যে এই যে ট্রেনিং না হোক এখানে যে সোলো যে ফ্লাইও করছিল তার নিজের প্র্যাকটিসের জন্য সে একজন এক্সপার্ট। এটাও তো ঢাকার বাহিরে গিয়ে করা যায়। আসলে এইটা ব্যাপারটা কেমন? আচ্ছা এটা দর্শকের প্রশ্ন। হ্যাঁ, এটা ভালো অনেক অনেক বহুল একটা প্রশ্ন। আসলে ফাইটারের ট্রেনিংও এখানে হয় না। হুম, ফাইটার শুধু এখান থেকে টেক অফ করে ল্যান্ড করে। হুম, টেক অফটা করে তারা চলে যায় বাংলাদেশের উত্তরে যে কিশোরগঞ্জ কিংবা ওইদিকে হাওড় যে অঞ্চলটা আছে ব্যারেনল্যান্ড ওইখানে গিয়ে ওরা প্র্যাকটিসটা করে। আবার প্র্যাকটিসটা শেষ করে তারা এসে এখানে ল্যান্ড করে। এখন কঠিন ব্যাপারটাই হলো টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। হ্যাঁ, এটারও তো কিছু প্র্যাকটিস দরকার। এই ১ টা ২ টা প্র্যাকটিস ল্যান্ডিংটা প্র্যাকটিস টেক অফ ল্যান্ডিংটাই এখানে তারা করে আরকি। আচ্ছা, আচ্ছা। তো ওর ক্ষেত্রেও তাই হচ্ছিল। তো টেক অফ করে তো ল্যান্ড তো করতে হবে। তো ও তো টেক অফ করে এখন ল্যান্ড করছিল আরকি। আ ওই তো সময়টা হ্যাঁ, ল্যান্ডিং দুর্ঘটনা এর ঘটে সময় গেছে। দুর্ঘটনা। এমন না যে অন্য প্র্যাকটিস কিংবা অন্য ট্রেনিং এর সময় তার এটা হচ্ছিল। আর সোলো ফাইটার তো সোলোর জন্যই প্রস্তুত। এই ফাইটার ফ্লাইং হয় সোলো। ও ১ম এ মানে যে ভার্সনটা আছে সেটাতে ২ জন বসা যায়। ওকে কম্পিটেন্ট পাওয়ার পর মানে স্টুডেন্টকে কম্পিটেন্ট পাওয়ার পর তাকে সোলোতে মানে পিছন থেকে ইন্সট্রাক্টর নেমে যায়। সামনে এসে বসে নিজেই, হ্যাঁ, নিজেই সে ফ্লাই। নিজেই সোলো ফ্লাই করে। এটা এড়ানোর কোনো উপায় নেই। কারণ আপনার এয়ারপোর্টটা এখানে। ওকে এখানেই ল্যান্ড করতেই হতো। হুম। আচ্ছা, আমরা যদি এবার একটু এই পার্ট থেকে ফাইটার পার্ট থেকে এবার যদি যেগুলো ক্যারিয়ার বিমান আছে সেটাতে আসি। হুম, রিসেন্টলি ইন্ডিয়ার যে দুর্ঘটনাটা ঘটে গেল। হুম, ইন্ডিয়ার দুর্ঘটনায় মানে ফ্লাই করার ৩ থেকে ১০ সেকেন্ডের মধ্যেই যে প্লেনটা ক্র্যাশ করল। হুম, হুম, তো অনেক জায়গা থেকে অনেক রকম এক্সপ্লেনেশন এসেছে। কেউ বলেছে যে পাইলটের এরর, কেউ বলেছে এটা এরর, এটা এরর। অ্যাজ এ পাইলট হিসেবে হুম। আপনি কি মনে করেন যে আসলে এটা কি জন্য হয়েছিল বা কেন হতে পারে? ডিসিশন না, মানে আপনার কি ধারণা হতে পারে? আচ্ছা, এটা আসলে আপনি যখন পাইলট হিসেবে ধারণা চাবেন সেটা আপনি বলে দিলে যতটুকু সহজে বলতে পারবেন, আমি পাইলট হিসেবে মানে এটা বলা আরো কঠিন হয়ে যায়। আচ্ছা। আ কারণ আমি ভেরিয়েবল গুলা জানি। এটা পাইলটের কারণেও হতে পারে, আবার মেকানিক্যাল ফল্টের কারণেও হতে পারে। এখন কনক্লুসিভ রিমার্ক দেওয়াটা হুম, কঠিন। আমি লাস্ট যে রিপোর্টটা দেখেছিলাম, ওরা সম্ভবত পাইলটের দিকেই করছিল যে পাইলট এররই সম্ভবত হয়েছে। যেটা হলো মানে তারা হয়তো আ আমাদের আমরা যেটাকে বলি চাকা ল্যান্ডিং গিয়ার যেটা বলি মানে হ্যাঁ, ওটাকে হ্যাঁ, মানে যেটাকে চাকা ওটাকে হ্যাঁ, আমাদের এভিয়েশন ভাষায় ল্যান্ডিং গিয়ার বলা হয়। আর আরেকটা আছে হলো ফ্ল্যাপস যেটা হলো আপনার বিমানকে মানে একটু কম গতিতে ভাসিয়ে রাখার জন্য ওটা
ই করা হয়, বিমানে থাকে আর কি, ডানার সাথে থাকে। এই দুইটা আবার গিয়ার দিয়ে ওঠানামা করতে হয়, মানে দুটো একই রকমের জিনিস দিয়ে ওঠানামা করতে হয়। গিয়ার তুলতে হলেও যে ধরনের নব দিয়ে তুলতে হয়, ওই কাছাকাছি ধরনের নব দিয়ে তুলতে হয়। দুইটা কাজ তো সম্পূর্ণ ডিফারেন্ট, এবং দুইটা একটা বিমানের জন্য মানে তাদের কাজ যেহেতু ডিফারেন্ট, ভুল সময়ে তুলে ফেললে পরে, ভুল সময়ে নামিয়ে দিলে পরে তার ডেঞ্জারটা অন্যরকম হয়। যখন চাকা তোলার কথা তখন চাকাই তুলতে হবে, তখন অন্যটা তুললে পরে ওটা ডেঞ্জারাস হয়ে যাবে আর কি। একটার কাজ ড্র্যাগ বাড়িয়ে দেবে, একটা হলো ভাসিয়ে রাখবে, মানে এরকম ডিফারেন্স আছে আর কি। তো এখন হিউম্যান এরার যেটা ওরা যেটা করছে, যে হয়তো এই দুটাতে তাদের কোনো একটা সমস্যা ছিল, বাট ওটা আবার ওদের কলের সাথে মিলেনি, মানে অনেকে অন্যভাবে ইন্টারপ্রেট করার অনেক সুযোগ রয়ে গিয়েছে আর কি। তো ফাইনালটা তো এখন আসেনি, ফাইনালটা আসলে পরে ওটা ভালো বলা যাবে। প্যাসেঞ্জার ক্যারিয়ার বা বিমান, যে কোনো বিমান দুর্ঘটনা প্যাসেঞ্জার ক্যারিয়ারই বলি, এখানে মৃত্যুর সংখ্যা এত বেশি কেন হয়, বা এত বেশি ফ্যাটালিটি কেন হয়? না, জিনিসটা আকাশে ওড়ে, এটা তো মৃত্যু হবেই, কারণ আপনি দেখেন একটা গাড়ির গতি কতটুকু, আপনি যত গতি বাড়াবেন মানে অ্যাক্সিডেন্টের ফ্যাটালিটিটা তত বেড়ে যাবে আর কি। আর মাটিতে যেটা আছে সেটা তো অলরেডি একটা বিপদ তার কেটে গেছে, সে উচ্চতা থেকে পড়ছে না, যদি জাস্ট গতির কারণেই তার ক্ষয়ক্ষতি। কিন্তু যেটা আকাশে আছে সেটা গতি আছে, সেটা আবার উপর থেকে নিচে পড়ছে, তো স্বাভাবিকভাবে এটা ভুল হলেই ইয়া হবে আর কি। মানে আমাদের এই চেষ্টাটা থাকবে হলো যে ভুল হতে পারে, মানে আপনার মানুষের হতে পারে, যন্ত্রের হতে পারে, যতটুকু মিনিমাইজ করে মানে জিরোর কাছাকাছি নিয়ে আসা যায় আর কি। আচ্ছা, বিমানের কি এমন কোনো সিট আছে যে সিটে বসলে দুর্ঘটনা ঘটলে বেঁচে যেতে পারে, এরকম কোনো সিট আছে কি? এরকম কোনো সিট নেই, বাট ইমার্জেন্সি এক্সিটের কাছে কিছু সিট থাকে, এটা আবার কিছু দায়িত্বও থাকে। ইমার্জেন্সি এক্সিটের কাছে যে সিটগুলো থাকে ওগুলো মার্ক করা থাকে, এবং দেখবেন যে আপনারা যে ওই সিটের কাছে বসেন, তাহলে যারা কেবিন ক্রু আছে তারা এসে আপনাকে ব্রিফ করে দিচ্ছে যে মানে কোনো ইমার্জেন্সি ঘটলে আপনি এই হ্যান্ডেলটা ধরে এভাবে টান দিবেন, তারপরে ধাক্কা দিবেন, ধাক্কা দিলে পরে এটা খুলে যাবে। খুলে গেলে পরে ওখান দিয়ে আবার দেখা যাবে যে একটা আপনার রাবারের একটা সিঁড়ির মতো নেমে যাবে, তো আপনার সব যাত্রীরাই ওদিক দিয়ে এক্সিট করতে পারবে। তো এখানে আবার প্যাসেঞ্জারের কিছু দায়িত্ব চলে আসে আর কি, যে প্যাসেঞ্জারই ওই সিটের কাছে বসুক আর। কিন্তু এটা তো চলন্ত অবস্থায় সম্ভব না। না, চলন্ত অবস্থায় করা তো নিষেধ, চলন্ত অবস্থায় করা যাবে না, মানে ইমার্জেন্সি হলে পরে তারপরে ল্যান্ড করলে তার আগে তো খোলা যাবে না। বিমানের শেষ মোমেন্টগুলো দুর্ঘটনা ঘটার আগে সবাই বলে 3 থেকে 10 সেকেন্ড বা 30 সেকেন্ড খুব ক্রুশিয়াল। এই সময় অনেক কিছুই হয়। আসলে কি হয়? এই ব্যাপারে কোনো কিছু জানা আছে কি আপনার? হ্যাঁ, জানা আছে বলতে মানে আসলে ইমার্জেন্সিটার ধরনের উপর নির্ভর করে, যেটা মানে যে কিছু ইমার্জেন্সি আছে যেগুলো হলো মানে অ্যাকশনগুলো একটু সময় দেয়, পাইলটকে একটু সময় দেয়। আর কিছু আছে যেগুলো হলো সময় দেয় না, যেমন আগেও বললাম। তো এখন একটা ক্রিটিক্যাল পেশেন্টও তো আপনার তার লাইফ এন্ডেঞ্জার, লাইফের একটা মোমেন্টে ধরেন ওই মোমেন্টটাতে যদি রাইট অ্যাকশন নেওয়া যায় তাহলে সে রিকভার করে যায়। তো বিমানের ক্ষেত্রেও তাই, যে যদি এই ধরনের কোনো সিচুয়েশন আছে যে হয়তো এই মোমেন্টটাতে একটা রাইট অ্যাকশনের কারণে দেখা যায় যে দুর্ঘটনাটা হচ্ছে না, এই কারণে হয়তো বলে যে লাস্ট 10 সেকেন্ডস কিংবা 30 সেকেন্ডস হয়তো তাদের খুব ক্রুশিয়াল। কিন্তু ওটা আসলে ইমার্জেন্সিটা কি ধরনের আসছে এবং পাইলট কিভাবে কি রিঅ্যাক্ট করছে তার উপর নির্ভর করে। বরং আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে আপনি যদি মাটিতে থাকেন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব ইমিডিয়েট। হ্যাঁ, আপনি একটা গাড়ি নিয়ে চালাচ্ছেন, ড্রাইভ করছেন, হঠাৎ করে একটা বাইক চলে আসলো বা একটা গাড়ি চলে আসলো, খুব ইমিডিয়েট কলিশনটা হলো। কিন্তু বিমানে থাকলে কিন্তু এই কলিশন হওয়ার সম্ভাবনাটা নেই, যেহেতু আপনারা এয়ার ট্রাফিকটা ফলো করে চলছেন, আগে থেকে দেখছেন, জানছেন। তো সেই জায়গা থেকে বিমানের কোনো দুর্ঘটনা ঘটতে গেলে কি একটু আরো বেশি ইফেক্টিভ হওয়া উচিত ছিল না, বা হওয়ার কথা না? না, এখন তো অনেক ধরনের এই ধরনের যে কলিশনের যে এগুলো আছে, এগুলো এখন অনেক ধরনের ভালো ইয়া চলে এসেছে, যে আপনার এয়ারক্রাফট কাছে আসলে পরে আপনাকে জানাবে যে এয়ারক্রাফটটা এত দূরে এত উচ্চতায় আছে, আপনার দিকে আসছে কিনা, এবং এবং এয়ারক্রাফটে থেকে আপনাকে অডিও সিগন্যাল দিবে যে ট্রাফিক এত এত দূরে আছে, কিংবা এত নটিক্যাল মাইল এত এই দিকে আছে। আর কলিশনে যেটা বললেন যে গ্ল্যান্ডে অনেক গাড়ি দেখেন, এই জন্য মনে হচ্ছে যে এটার সাথে এটা বেঁচে ফেরা খুব কঠিন। এয়ারে আসলেও ট্রাফিক নেই, কিন্তু এয়ারে আবার কলিশন হয়েও যেতে পারে, হয়নি যে এরকম না, অনেক বড় মিডিয়ার যে কলিশনগুলো আছে এটার কারণে অনেক ইয়া হয়েছে, মানে এবং ভালো দেশে, যেমন আমার যতদূর মনে পড়ে 5-6 মাস কিংবা এই 6-7 মাস আগেই ইউএস মানে আমেরিকাতে একটা হেলিকপ্টারের সাথে একটা এয়ারক্রাফটের মানে যে দুর্ঘটনা, ওটা কিন্তু মিডিয়ার কলিশন। তো এখন এটা
হয়ে যেতে পারে, মানে হিউম্যান এরারের কারণে হয়, মানে এই ধরনের মিডিয়ার কলিশনগুলো নর্মালি হিউম্যান এরারের কারণেই বেশি হয়। সোললি এটাই দায়ী তা না, বাট হয়। ওই ক্ষেত্রে যেটা হয়েছিল যে এয়ারক্রাফট একটা ল্যান্ড করতে আসছিল, আসলে ওখানে পাশাপাশি দুটো ছিল, রানওয়ে ছিল, দুইটাতে দুইটা প্লেন ল্যান্ড করছিল। আর মাঝখান থেকে ইউএস আর্মির একটা হেলিকপ্টার টেক অফ করছিল, যে আবার ক্রস করার কথা হলো ওই রানওয়ে যে ল্যান্ড করছে ওইটাকে। তো ওই সময় এয়ার ট্রাফিক থেকে তাকে এইটার ব্যাপারে তাকে ইনফরমেশন দেয় যে তুমি এই বিমানটা যে নামছে তুমি কি দেখেছো কিনা। তো হেলিকপ্টার পাইলট মিস্টেকেনলি এই বিমানটাকে না দেখে তার পরের বিমানটাকে দেখেছিল। আচ্ছা। দেখে সে অ্যাসিওর করে যে সে দেখেছে, হুম, হুম। বলে গিয়ে সে হলো এটার সাথে গিয়ে সে কলাইড করে। আচ্ছা। সো এটা তো একটা ভুল, জাস্ট মানে হিউম্যান এরর। হিউম্যান এরর আর কি। এগুলো এড়ানো উচিত, আরও বেশি অ্যালার্ট হওয়া, কিংবা প্রসিডিউর যেটা ছিল সেই প্রসিডিউরেও ভুল ছিল। কারণ দুইটা এয়ারক্রাফট প্ল্যান করছে, এর মাঝখান দিয়ে আরেকটা যে ক্রসিং দেয়, এটা সবসময় ডেঞ্জারের মধ্যে থাকে আর কি। তো পরবর্তীতে তারা প্রসিডিউরটাকে কারেক্ট করেছে আর কি। এই ধরনের ব্যাপারগুলোতে তারা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে এইরকম সিচুয়েশনে এইভাবে আর ক্রস করা যাবে না। তো হিউম্যান এররটা কেন হয়েছে, ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যায় যে মানে এটা পুরোপুরি কমান্ডিংটা ভুল, মানে ইনফরমেশন। প্রসিডিউর যে সিস্টেম ছিল ওটাতে ভুল পাওয়া যায়, মানে এটা মানে কারেকশন দিয়েছে প্রসিডিউরটাকে কারেক্ট করে আর কি। এটা কি বলা যায় যে বিমানে যারা পাইলট হন, সাধারণত আপনি যেহেতু পাইলট, যত যাত্রী থাকুক না কেন, পুরো ফুল বিমানের যাত্রী, যতক্ষণ পর্যন্ত সে ফ্লাই করে ততক্ষণ পর্যন্ত সে খুব চিন্তিত থাকে এই ফ্লাইটাকে খুব নর্মালি টেক অফ করানো, এই এতগুলো মানুষের জীবন তার হাতে, তো এই কথা বলা ঠিক হবে না, জীবন তো আল্লাহ তাআলার হাতে। বাকি সে যেহেতু প্লেন ফ্লাই করছে, হুম। যে কোনো একটা তার মিস্টেকের কারণে এতগুলো লাইফের ক্ষতি হতে পারে, এই জায়গাটাতে তারা কি ফিল করে, আপনি কি ফিল করেন এরকম সময়? না, অবশ্যই এটা একটা কনসিডারেশনে রাখতে হবে, কারণ ওই জীবন যখন মানে ঝুঁকিতে যায় তখন তো সব প্যাসেঞ্জার নিয়েই হ্যাঁ। ঝুঁকিতে যায়। আর এই কারণে পাইলটদের জীবন আচরণে কিছু আসলে রেস্ট্রিকশন থাকে আর কি। আপনার ঘুমের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট থাকে, কারণ ঘুম কম হলে দেখা যায় যে রিফ্লেক্সটা কমে যায়, মাথায় মানে ব্রেন অত তাড়াতাড়ি কাজও করতে চায় না। হুম। ফুডিংস একটা বড় ব্যাপার। আ এটাই করতে হয়। আর তারপর তার তার অ্যাসোসিয়েটেড যে মানুষগুলো আছে তার পরিবারের, হুম, হুম, এদের সাথেও সম্পর্কটাও একটা ফেলে। হুম, এতে প্রভাব ফেলে আরকি। হুম, হুম, সো অনেকগুলো ব্যাপারই পাইলটকে হলো আপনার করতে হয়। হুম, হুম, মানে যেটা হলো অন্য একজন মানুষ করে তাদের লাইফে কোনো সমস্যা হচ্ছে না, সেটা পাইলটের হবে। হতে মানে পারে। খুব নিয়ন্ত্রিত হ্যাঁ, একটা একটু লাইফ। নিয়ন্ত্রিত লাইফের মধ্যে না থাকলে এই সমস্যাটা তৈরি হতে পারে। আর এই পাইলটদের অনেক ইন্টারন্যাশনাল পাইলটদেরই দেখা যায় যে বাড়ির বাইরে বেশ কিছুদিন ধরে থাকে। এক্ষেত্রে ওই রুলস রেগুলেশনস গুলো এভাবে তৈরি করা যাতে তারা পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম পায়, এবং এই যে বাড়ির বাইরে যে আছে এটা তাদেরকে খুব একটা এফেক্ট না করে। কিন্তু তারপরে মানুষ যার কারণে দেখা যায় যে ক্লান্তি চলে আসে, এরকম হয় না। দেখা গিয়েছে যে পাইলটের যে ফ্যাটিগ এটার কারণে হয়তো হয়েছে আর কি, দুর্ঘটনা হয়েছে। আমাদের কাছে দর্শকরা একটা প্রশ্ন খুব করেছে। দর্শক, আপনাদের প্রশ্নটাই আমরা জিজ্ঞাসা করতে চাই, যে প্রশ্নটা অনেকগুলো পেয়েছি আমরা, অনেকের কাছ থেকে পেয়েছি, সেটা আমি পাইলট হতে চাই। ইনফ্যাক্ট ছোটবেলায় আমারও স্বপ্ন ছিল আমি পাইলট হতে চাই। তো আমি পাইলট হতে চাই, বা আমরা পাইলট হতে চাই, বা আমার সন্তানকে পাইলট করতে চাই, আমার ভাইকে করতে চাই। কিভাবে আমরা পাইলট হতে পারি? কিভাবে আমরা বিমান বাহিনীতে বা পাইলট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারি? আমরা ছোট থেকে কি করতে পারি? এই ব্যাপারে সবাই অনেকেই পরামর্শ চেয়েছে। দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন, এই ব্যাপারে আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলবেন যে পাইলট হতে হলে কি করতে হবে? কিভাবে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে? আচ্ছা, আ আসলে প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। আমাকে আমার প্যাসেঞ্জারের সাথে আমার যখন কথা হয় তখন অনেকেই কথাটা জিজ্ঞাসা করেন। এটা বাংলাদেশে পাইলট হতে যাওয়ার আসলে ২ টা ভাগ আছে। এখন মানে আমার দুটো দেখা আছে, এজন্য আমি ২ টারই উত্তর দিতে দুটারই, পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ আসলে বাংলাদেশে পাইলট আ এয়ারফোর্স কিংবা মিলিটারি কিংবা স্টেট যে মানে সরকারের যে ব্যাপারটা আছে এভাবে পাইলট হওয়া যায়। আরেকটা আছে বেসরকারিভাবে পাইলট হওয়া যায়। পাইলট হওয়া যায়। এখন মানে আমাদের যে সরকারিভাবে যে পাইলট হয় এটার এখন পর্যন্ত সবই মিলিটারি, মানে হলো সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত সব থেকে। সবচেয়ে বড় যে অর্গানাইজেশনটা আছে এটা হলো এয়ারফোর্স। এরপরেও বাংলাদেশ সেনাবাহিনীরও পাইলট আছে, নৌবাহিনীরও পাইলট আছে, এবং রিসেন্টলি পুলিশেরও কিছু পাইলট, বাট ট্রেনিংগুলো আবার সামরিক বাহিনীতেই হচ্ছে তাদের। তো এখন
বিমান বাহিনী কিংবা সামরিক বাহিনীতে পাইলট হতে গেলে আপনাকে অফিসার হিসেবে জয়েন করার জন্য যে ক্রাইটেরিয়া ওদের, ওইটা ফলো করতে হবে। ওই এইচএসসি সায়েন্স থাকতে হবে, উইথ ফিজিক্স এবং ম্যাথ থাকতে হয়। এটাতে একটা নির্দিষ্ট, ওরা সার্কুলারের সময় বলে দেবে কত জিপিএ থাকতে হয়। ওটা ফুলফিল করলে প্রিলিমিনারি এক্সাম দিতে হয়, মেডিকেল দিতে হয়, এবং আইএসএসবি যেটা ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, ওটাতে অ্যাপিয়ার করতে হয়। এবং ওইটা 4 দিনের একটা মানে পরপর 4 দিনের একটা কনজিকিউটিভ ওখানে গিয়ে থাকতে হয় ক্যান্টনমেন্টে, এবং ওখানে নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এবং পাইলটদের জন্য একটু ক্রিটিক্যালি হয়, যেহেতু সংখ্যা একটু কম নেওয়া হয়, সো বাছাই প্রক্রিয়াটাও একটু টাফ করে ফেলে। সো এটা ক্রস করার পর তারপর কেউ রিকমেন্ডেড হলে তখন বিমান বাহিনী সদর দপ্তর তাদের ফাইনালি রিক্রুট করে আর কি। এরপর ট্রেনিং হয়, ওটা সব এই খরচটা পুরোটাই সরকার বহন করে। এবং প্রাথমিক ট্রেনিংটা যশোরে হয়, এই ফ্লাইংয়ের ট্রেনিং, এবং এরপর তাদেরকে ভাগ করে দেওয়া হয়, কে ফাইটারে যাবে, কে ট্রান্সপোর্টে যাবে, কে হেলিকপ্টারে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে তারা তাদের সামরিক বাহিনীর যে ক্যারিয়ার আছে সেটা তারা এগিয়ে নিতে পারে, সে সাথে তারা পাইলটিং জবটাও করতে পারে। এটা একটা ক্যারিয়ার। আর বেসামরিক যেটা থাকে সেটা হলো আপনার ফ্লাইং কিছু স্কুল আছে বাংলাদেশে। রিসেন্টলি বোধহয় 2টা স্কুল রানিং আছে, এবং না 3টা স্কুল সম্ভবত রানিং আছে, এবং আরেকটা স্কুল বোধহয় ওপেন হবে এরকম। তো এই স্কুলগুলোতে ওই সেম এসএসসি পরীক্ষার পরেই তারা প্রাইভেট পাইলট লাইসেন্সটা নিতে পারে, এবং তারপরে তারা কমার্শিয়াল পাইলট লাইসেন্স নেয়, ওটা এইচএসসি তাদের রিকোয়ারমেন্ট। তো এইটা ওই ফ্লাইং স্কুলগুলোতে ভর্তি হয়ে আবার কিছু গ্রাউন্ড স্কুলিং করে, এবং তারপর ফ্লাইংটা তারা ওখানে করে। এখানে কিছু খরচের ব্যাপার আছে, পুরোটা অনেক এক্সপেন্সিভ সম্ভব, এটা অনেক এক্সপেন্সিভ। এখানে ওই ফ্লাই করানো হয়, ট্রেনিং যে বিমানগুলো আছে এগুলো দেখা যাবে যে প্রতি ঘন্টা ফ্লাইংয়ের জন্য 35 থেকে 40,000 টাকা এরকম খরচ হয়। তো প্রাইভেট পাইলট লাইসেন্সের জন্য লাগে 50 ঘন্টা, এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্সিংয়ের জন্য লাগে 150 ঘন্টা। তো পুরোটাই আর কি নিজেদের বহন করতে হয়, এবং সেক্ষেত্রে খরচ এখন হিসাব করলে দেখা যায় যে 60 to 70 লাখ টাকা হয়তো পড়ে যাবে আর কি। তো এবার কমার্শিয়াল পাইলট লাইসেন্সটা পাওয়ার পর তারা যে কোনো এয়ারলাইন্সে জয়েন করতে পারে। আচ্ছা, এখন চলে আসি হেলিকপ্টারের ব্যাপারটায়। আসলে বাংলাদেশে হেলিকপ্টারের জন্য কোনো ফ্লাইং স্কুল নেই এখন পর্যন্ত। যত মানে এখন যারা প্রাইভেট হেলিকপ্টার চালাচ্ছে সব পাইলটই এসেছে আসলে এয়ারফোর্স কিংবা আর্মি কিংবা নেভি থেকে, মোস্টলি এয়ারফোর্স থেকে এসেছে। ওই এয়ারফোর্সে যেটা বললাম যে ওই 120 ঘন্টা ফ্লাইংটা করা হয়, সবাই একসাথে করে, এরপরে ভাগ করে দেওয়া হয় যে বিভিন্ন জন ফাইটার, ট্রান্সপোর্ট এবং ইসে চলে যায়। তো ওইখানে যে হেলিকপ্টার পাইলট আছে তারা কোনো কারণে যদি এয়ারফোর্স থেকে আসে, রিটায়ার করে চলে আসে, তারা এসে এখানে তাদের এই এক্সপার্টিসটা কাজে লাগাতে পারে। তারা তখন ওই সিভিল এভিয়েশন থেকে ওই সিপিএল লাইসেন্সটা নিয়ে নেয়। এই ক্ষেত্রে তাদের জন্য অত ওই যে 150 ঘন্টা রিকোয়ারমেন্ট থাকে না। তাদের রিকোয়ারমেন্ট আছে এরকম, কিন্তু দেখা যায় যে পাইলটগুলোর অলরেডি অনেক বেশি আওয়ার থাকে এয়ারফোর্সে থাকাকালীন সময়ে। তাদের জন্য 200 ঘন্টার একটা বার হয়তো ইয়ের থেকে দেওয়া, মানে রিকোয়ারমেন্ট বার বলা ঠিক না, রিকোয়ারমেন্ট দেওয়া থাকে সিভিল এভিয়েশন থেকে, কিন্তু বেশি সব পাইলটই দেখা যায় যে 1000 খানেক ঘন্টার উপরে সবাই ফ্লাই করে এসেছে। এখন বাংলাদেশে হেলিকপ্টার পাইলট ওইভাবেই আসছে আর কি। কোনো ফ্লাইং স্কুল আনফরচুনেটলি এখনো বাংলাদেশে নেই, যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ। 1 ঘন্টা হেলিকপ্টার ফ্লাইংয়ে যেখানে ওদের লাগছে 35-40 হাজার, সেখানে সবচেয়ে ছোট হেলিকপ্টারেও এখানে প্রায় 80-85-90 হাজার টাকার মতো লেগে যায় প্রতি ঘন্টায়। তার মানে ব্যক্তিগতভাবে প্রাইভেট স্কুল থেকে ফ্লাইং শিখে হেলিকপ্টার চালানোর সুযোগ একেবারে নেই না, বাংলাদেশে আপাতত নেই। আর বাংলাদেশে ফ্লাইং স্কুল যেগুলো আছে, আবার অনেকে আছে যে যারা অনেক বেশি মানে হয়তো এফোর্ড করতে পারে, অনেকেই দেশের বাইরে গিয়ে আবার ফ্লাইং স্কুলগুলোতে ওই ফিক্সড উইংটা শিখে আসে। হেলিকপ্টার এখন পর্যন্ত কেউ আসেনি, বাট হয়তো দেখা গেলো ফ্লাইং স্কুল বাংলাদেশে একটু জ্যাম হয়ে গিয়েছে, স্টুডেন্ট বেশি, ওদের এয়ারক্রাফট নেই, যেটা হয় মানে এখনো ফ্লাইং স্কুলগুলো ওইভাবে সাপ্লাই দিয়ে সারতে পারে না। তখন অনেকে দেখা যায় যে অন্য দেশে চলে গিয়েছে, ইউএসএতে চলে গিয়েছে কিংবা ফিলিপাইনে চলে গিয়েছে। ফ্লাইং স্কুল যেগুলোতে একটু দেখা যায় কম খরচে করা যায়, ওই দেশে করার পরে আবার বাংলাদেশে এসে তখন লাইসেন্সটাকে তারা কনভার্ট করে, ওই দেশের লাইসেন্সটাকে বাংলাদেশে আবার একটা পরীক্ষার মাধ্যমে তারা বাংলাদেশে লাইসেন্স করে। এমনিতে তো বাংলাদেশে বিমানের সংখ্যা খুবই কম,
খুবই কম। খুবই কম। সেই জায়গা থেকে আসলেই কি এই ক্যারিয়ার ক্যারিয়ারটা কি আসলেই অনেক বেশি ফ্রুটফুল মনে হয় আপনার আচ্ছা, কাছে? এখন আমি একটু সত্যি কথাই বলি। আ আমাদের মানে এভিয়েশন ইন্ডাস্ট্রিটা ঠিক ওইভাবে ডেভেলপ করে হ্যাঁ, ওঠেনি। এখানে ক্যারিয়ার করতে হলে দেখা যায় যে অনেকেই ফ্লাইং স্কুল থেকে অনেক টাকা খরচ করে পাইলট হয়েছে, কিন্তু তারা আর পরবর্তীতে আ হয়নি। হয়নি। কিন্তু বেটার জবে মানে রিপ্লেসমেন্ট করতে জবে, পারেনি। কারণ বাংলাদেশে আপনি দেখেছেন যে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার খুব কম। এই সরকারিতে বাংলাদেশ বিমান আছে, আর না হলে ইউএস বাংলা, এয়ার এক্সট্রা, নভো। তো এখানে আর কত পাইলট লাগবে? সো মানে একটু টাফ সিচুয়েশনে যাচ্ছে। হোপফুলি হয়তো ইকোনমিক সিচুয়েশন আরো বেটার হলে আরো কিছু ক্যারিয়ার আসবে তখন। বাংলাদেশে যারা ফ্লাই স্কুলে পড়ছে বা পড়ে, এরা কি দেশের বাহিরের কোনো ফ্লাই বিমানে কাজের সুযোগ পায়? আ মানে আপনি যদি থিওরিটিক্যালি বলেন তাহলে তাদেরও সুযোগ আছে। যেহেতু আমাদের লাইসেন্সটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের যে লাইসেন্সিং এর যে মানদণ্ড আছে সেটা ক্যালিব্রেশন হ্যাঁ, মানে সমান করে। সেম জিনিস ফলো করে। কিন্তু আসলে এই ধরনের যারা পাইলট বের হয় এরা খুবই এব ইনিশিও পাইলট থাকে। তাদের আওয়ার খুব কম থাকে। এই পাইলটগুলো এইভাবে অবস্থায় অন্য দেশে গিয়ে ওইভাবে তারা এক্সপ্লোর করতে পারে না। আ কিন্তু সাবস্টেনশিয়াল কিছু আওয়ার যখন হয়ে যায়, যে ইউএস বাংলাতে ফ্লাই করলো কিংবা আ এয়ার এস্টার নভোতে ফ্লাই করে তাদের কিছু আওয়ার হয়ে গিয়েছে ২,০০০-৩,০০০ ঘন্টা। সেক্ষেত্রে তারা বাইরের দেশের এয়ারলাইন্সগুলোতে এপ্লাই করে। আমাদের দেশের অনেক পাইলট আছে, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারওয়েজ কিংবা এমিরেটস, অনেক পাইলট আছে কাজ করছে। বিশ্বব্যাপী। হ্যাঁ, মানে অনেক হুম। পাইলট আছে আরকি। কিন্তু তারা অনেক লম্বা সময় পরে হ্যাঁ, অনেক কিছু অভিজ্ঞতা হ্যাঁ, অর্জন করার পরে তারপরে কিছু ওখানে হ্যাঁ, অভিজ্ঞতা অর্জন করার পর তারা ওইসব জায়গায় যেতে পারছে আরকি। কারণ সব দেশেই একটা করে যে এব ইনিশিও পাইলট যারা ওই দেশ থেকে বের হয়, তাদেরকেই তারা পেট্রোনাইজ করার চেষ্টা করে আরকি। মানে তাদেরকে তারা লিফট করে। সো এব ইনিশিও পাইলট বাংলাদেশ থেকে, বাংলাদেশেরই উচিত, বাংলাদেশের প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট এদের উচিত এদেরকে আ মানে আপলিফট করা। কিন্তু বাংলাদেশের আ হুম। এই এভিয়েশন ইন্ডাস্ট্রি যেভাবে গড়ে উঠেছে সেই ক্ষেত্রে তো সম্ভাবনা খুবই কম। বা এখন পর্যন্ত যে স্ট্যাটাসে আছে। আচ্ছা, খুবই কম না, বাট কম। মানে আমার কাছে মনে হয়েছে যে অপর্যাপ্ত। মানে এখনো আ মানে যত পাইলট বের হবে আ অতগুলো পাইলট অ্যাবজর্ব হবে না। অ্যাবজর্ব হবে না। হ্যাঁ। এটা একটু আছে। সো এত টাকা ইনভেস্ট করে যদি না জব হয়, আ তাহলে এটা তো আসলে মানুষ এইটাতে ইনভেস্ট করতে আগ্রহী হবেও না। কোন বাবা-মা উৎসাহী হবে না আনলেস মানে শখের কারণে তারা করে ফেলল। একটা অন্য বিষয় জিজ্ঞাসা করি। আসলে হুম, পাইলটদের সেলারির ব্যাপারে আমার জানা নাই। আমরা কেউ হয়তোবা জানিও না। মানে জাস্ট একটা ছেলে ৫০ লাখ ৬০ লাখ টাকা খরচ করছে। এটা আমাদের মতো দেশের কনটেক্সটে অনেক বড় টাকা। অনেক দেখা যাবে যে এই ৫০-৬০ লাখ টাকায় দুটো ফ্যামিলি তাদের জীবন পার করে দিতে পারবে। হুম, হুম, ওই রকম ফ্যামিলি। হুম, হুম। তো সেই জায়গায় এত টাকা খরচ করে যে পাইলট হচ্ছে, সেক্ষেত্রে তাদের সেলারি রেঞ্জটা কেমন হয়? এই একদম নতুন যে পাইলট যারা হয়তো ফার্স্ট অফিসার হিসেবে মানে কো-পাইলট হিসেবে যারা ঢোকে, তারা হয়তো আমি একদম সিওর করে বলতে পারছি না। তবে একটা রেঞ্জ বলি, হয়তো ১.৫ লাখ থেকে ২ লাখ টাকা এর মধ্যেই তাদের সেলারিটা হয় আরকি। এরপর আচ্ছা। তাদের ধীরে, ধীরে বাড়ে, সেটা তাদের ফ্লাইং আওয়ার এবং তাদের যে পজিশন, অভিজ্ঞতা সেটার হ্যাঁ, উপরে। ওটার উপর বাড়ে, এবং ক্যাপ্টেন হলে হয়তো আরেকটা ভালো জাম্প হয়। এরকম আরকি। ক্যাপ্টেনদের সেলারি কেমন হতে পারে? মানে মানে ধরলাম একেবারে ক্যাপ্টেন তো টপ, একেবারে টপ। ক্যাপ্টেন টপ, বাট ক্যাপ্টেন আছে বিভিন্ন এয়ারক্রাফটের ক্যাপ্টেনদের আবার ডিফারেন্ট হয়। আমাদের তো এয়ারক্রাফট যেগুলো আমাদের ডোমেস্টিকে ফ্লাই করে, এগুলো হলো প্রপেলার ইঞ্জিন। হুম, হুম। তো প্রপেলার। এই ক্যাপ্টেনদের এক ধরনের রেঞ্জ, আবার যারা জেটে চলে যায় বোয়িং কিংবা এয়ারবাস, এই ধরনের তাদের রেঞ্জ আবার অন্যরকম। এটা আবার ওটার কোপাইলটদের রেঞ্জও ওইরকম আরকি। মানে রেঞ্জটা ডিফার করে আমরা এয়ারক্রাফট এটা থেকে। দর্শকদের জানাতে চাই, দর্শকদের আগ্রহ তৈরি করার জন্য যে এটার রেঞ্জটা কেমন এটা হয়? রেঞ্জ আসলে বলা কঠিন, কারণ আ আমাদের যেহেতু এভিয়েশন ইন্ডাস্ট্রিটা এখনো একদম ফুললি ডেভেলপড না। হুম। সো এখানে যে কোম্পানিগুলো আছে তারা এখনো আ মানে কোন যে স্ট্রাকচার ফলো স্ট্রাকচার করে না। ফলো করে না। তারা হা তাদের অ মানে দেখা যায় যে তাদের সিচুয়েশন অনুসারে তারা নেগোশিয়েশন এ চলে যায় পাইলটদের সাথে। সাধারণত আমরা যদি ধরে নিই যে সাধারণত কেন? কারণ যেহেতু এটা অনেকেই শুনবে, অনেক বাবা-মাও শুনবে, তারাও চিন্তা করবে আমার ছেলেকে দিয়ে এত টাকা ইনভেস্ট করব, আমি আসলে রিটার্নটা কি পাচ্ছি বা কতটুকু পাবো? সেই আচ্ছা, জায়গা থেকে একটু যদি অ্যাজাম্পশন করার জন্য আমরা আচ্ছা। একটা ধারণা দেওয়ার জন্য যদি বলতে পারি। ওই ধারণা যেটা হুম। বললাম যে ১ম এ যদি কেউ একদম ঢোকে এয়ারলাইনগুলোতে, ওই এক মানে ১.৫ থেকে মানে ট্রেনিং অবস্থা না, মানে সে যখন ফুল ফুল হয়ে যাবে, যখন সে ঢুকেছে, হ্যাঁ। ঢুকে যাবে। মানে ঢোকাটাও কিন্তু আবার কঠিন। কারণ তাকে ঢুকে পুরা ফার্স্ট অফিসার হিসেবে রোল প্লে করার জন্য দেখা যাবে যে ৬ মাস ধরে ট্রেনিং এর উপরেই থাকতে হচ্ছে হুম, হুম। বিভিন্ন ধরনের।
সো ওই ওই যখন ওইটা কমপ্লিট হয়ে চলে যাবে তখন ওই 1.5 থেকে 2 লাখ 2 লাখ টাকার টাকা একটা পড়বে। রেঞ্জে চলে যাবে। আর এই ধরনের ওই টার্বোপ্রপের যে ক্যাপ্টেন হয় সে এয়ারলাইনের উপর বেস করে ডিফার করে। যেমন বাংলাদেশে যেমন ইউএস বাংলা, নভো যে হ্যাঁ, পপুলার এদের যেগুলো মধ্যে আবার ডিফারেন্স হ্যাঁ, আছে। এগুলো মানে এরাও একই রকম দেয় তা না। হুম, হয়তো কেউ 3.5 দিল, কেউ হয়তো 4.5 দিল, এরকম মানে তারা হুম। ওইভাবেই করে। আর এয়ারক্রাফট চেঞ্জ হয়ে আবার ইসের বোয়িং সাথে বা বোয়িং এসে চলে গেল, তখন আরো এয়ারবাস রেঞ্জ বেড়ে যায় আর কি। দেখা যায় যে বোয়িং এর ফার্স্ট অফিসারই দেখা যায় তখন হয়তো 3 লাখ কিংবা 3.5 এরকম হয়। আর বোয়িং এর ক্যাপ্টেনের তখন আরো উপরেই থাকে 5.5 কিংবা 6 এরকম থাকার। মানে প্রতিটা ফ্লাই না মাসে এটা না, এটা মান্থ এটা হলো মান্থলি তাদের মানে বাইরের যে এয়ারলাইনগুলো ফলো করে, যেটা হলো একটা বেসড কিছু আওয়ার দেওয়া থাকে যে মাসে এত ঘন্টা ফ্লাই করতে হবে, এত ঘন্টা ফ্লাই করলে পরে স্যালারি এত। এর উপরে যদি কোনো ফ্লাইং হয় সেটা হলো ওইটার উপর বেস করে বোনাস হিসাবে। হ্যাঁ, ওটা বোনাস হিসেবে যাবে আর কি। এটাই ফলো করে মোস্টলি আর কি। বাংলাদেশেও কি এটা ফলো করে ডোমেস্টিক গুলো? হ্যাঁ, ডোমেস্টিকেও তাই একইভাবে ফলো করে যে একটা আওয়ার দেওয়া থাকে, ব্লক আওয়ার, ওই ব্লক আওয়ারটা পর্যন্ত তাদের ওই ফিক্সড স্যালারি, এরপরে হয়তো কিছু হয় আর কি। লাস্ট শেষের দিকে আমরা একটা প্রশ্ন জানতে চাই যে আপনার কাছে, যে আপনার লাইফে কি যে কোনো সময় অপারেট করতে গিয়ে খুব চ্যালেঞ্জিং বা খুব ক্রিটিক্যাল মোমেন্টে পড়েছিলেন, বা সেখান থেকে কিভাবে উতরে গেছেন? আচ্ছা, এটা আমি আসলে আমার লাইফে আল্লাহ আমাকে এইভাবেই করেছে যে আমি একদম ইমার্জেন্সি সিচুয়েশনে ওইভাবে পড়েন নাই? পড়ে যাইনি, কিন্তু কিছু কিছু ফ্লাইট চ্যালেঞ্জিং ছিল, অনেক সময় ছিল। আমি বিমান বাহিনীতে থাকাকালীন আমি ইউএন মিশন করেছি কঙ্গোতে। ওখানে অনেকগুলো ফ্লাইটই ছিল যেগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল। মানে কি কারণে, প্রাকৃতিক কারণে নাকি টেকনিক্যাল কারণে? দুই ধরনের ছিল। ওখানের জায়গাগুলো তো অনেক বেশি ঝামেলাযুক্ত জায়গা, ঝামেলাযুক্ত হ্যাঁ, জায়গা। তো কিছু কিছু জায়গায় যাওয়া প্রয়োজন হতো যেখানে রেবেল উপস্থিত আছে আর কি। হুম, তো এরকম কিছু জায়গায় যাওয়া হয়েছে যে আমি গিয়ে ফার্স্ট অফ অল ওইসব জায়গায় ল্যান্ড করাই অনেক ঝামেলা। হ্যাঁ, জায়গাগুলো এরকম প্রিপেয়ার্ড না। তো আমার এরকম একটা ফ্লাইট ছিল যে মানে উপরে একটা অ্যাটাক হেলিকপ্টার থাকবে এবং আমি গিয়ে ওখানে ল্যান্ড করার কথা। আ এবং তার উপরে ড্রোন ছিল। ড্রোন দিয়ে আবার দেখার কথা ছিল যে আ সিচুয়েশনটা কি? সিচুয়েশন কি? কারণ ওই ড্রোনে আবার আ মানে আমরা যেখানে ছিলাম ওখানে ড্রোন অপারেট করতো আ ইউএস এর অপারেটররা। ওদের ড্রোনে আবার ছিল, মানে থার্মাল হ্যাঁ, থার্মাল ছিল। হুম, আর্মস-টার্মস সব বোঝা যায় আরকি। বোঝা যেত, হ্যাঁ। তো আমাদেরকেও আমি যখন যাই তখন আমাদেরকে বলেছিল যে সিচুয়েশন গুড। হুম, সো ল্যান্ডিংটা ছিল আমার। মানে 3 ধরনের ছিলাম, এলিমেন্ট ছিলাম ওখানে। ড্রোন হ্যাঁ, ছিল, অ্যাটাক হেলিকপ্টার ছিল, আর হ্যাঁ, আমাদের হেলিকপ্টার, এবং আমাদের হেলিকপ্টার আমি একটাই ছিলাম। সো ওইটা গিয়ে আমাকে ল্যান্ড করতে বলেছিল। আমি ল্যান্ড করে আ মানে আমার কাছে মনে হলো যে ফুল অফ আ মানে ইভেন মানে আর্মস নিয়ে লোকজন আছে লোকজন আরকি। রেডি অবস্থায়। এবং ওটা দেখা যায় না, কারণ হলো আমি যেখানে গিয়ে ল্যান্ড করেছি সেখানে হলো বড় বড় ঘাস। হুম, হুম, হুম। মানে আমার হেলিকপ্টারেরই মানে আ অনেক উপর পর্যন্ত ঘাস চলে আসছে, ওইরকম একটা জায়গায় ল্যান্ড করেছি আরকি। আর উপরে অ্যাটাক হেলিকপ্টারটা ছিল আসলে ইউক্রেনের, ওদের ভাষাও বোঝা যায় না। তো ওরা যে দেখে আমাকে কিছু রিপোর্ট করবে, ওদের ওই অত বেশি ইয়াটা ছিল হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, আর ড্রোন ওইভাবে কেন আমাকে করে নাই জানি না। পরে আমি ওই মানে যে ট্রুপস ডিপ্লয় হয়ে যাওয়ার পর টেক অফ করে যখন চলে আসি, এরপরে হলো কাম আউট করলো ওরা যে আ ওই জায়গাটা ফুল অফ ছিল, মানে ডেঞ্জার ছিল। হ্যাঁ, ফুল অফ ডেঞ্জার ছিল। আমিও নিজেও ফিল করেছিলাম যে ডেঞ্জার, এবং আমি মনে মনে একটু দোয়া করছিলাম যে অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমি টেকো। বাট কোন চলে। রকম শুট করা বা কোন রকম আপনাকে টার্গেট করে এরকম কিছু করে না, নাই? ওরা হয় কি, ওরা করে ফেলতে পারে। এর আগেও কিন্তু আমাদের এরকম হয়েছে যে এক হেলিকপ্টারে ২০-২৫ টা বুলেট হিট নিয়ে চলে এসেছে। কিন্তু ঐদিন কেন করেনি আমি জানি না। আল্লাহ তাআলার বিশেষ হ্যাঁ, রহমত ছিল আপনার হ্যাঁ, সাথে মানে হয়তো এইজন্যে, হ্যাঁ। হয়তো ওরাও চায়নি যে মানে ওটার রিপারকেশনটাও খুব বেশি হয়। একটা শুট করে ফেললে পরে ওখানে গিয়ে দেখা যায় যে আরো অ্যাম মানে হয়। chaotic সিচুয়েশন, chaotic সিচুয়েশন হয়, তখন হলো আম আ হেলিকপ্টার যেগুলো আছে, ফাইটার যেগুলো আছে। আর্মড না, ফাইটার না, আর্মড হেলিকপ্টার। ওখানে হ্যাঁ, হ্যাঁ। হেলিকপ্টার ছাড়া কিছু ফ্লাই করার সুযোগ নেই আরকি। হুম, হুম, হুম। তো আর্মড হেলিকপ্টার দিয়ে তখন দেখা যায় যে ওদেরকে নিউট্রালাইজ করে, মানে করে। তো ওরা ওটা চায় নাই। হয়তো এটাই। পরে এসে আমি ভিডিওটা দেখেছিলাম যে মানে ড্রোনের যেইটা ছিল, শটটা, হ্যাঁ। আমি ড্রোনের ইগুলো দেখেছিলাম যে অনেক আর্মস নিয়ে অনেক ছিল আরকি। আশেপাশে সব হ্যাঁ, জায়গায় হ্যাঁ, হ্যাঁ, ছিল। কিন্তু আপনি
সামহাউ এটা তো খুব রিস্কি একটা অপারেশন ছিল এটা। হ্যাঁ, এটা আমার জন্য একটা ছিল। আরো ওয়েদারের কারণে কিছু, কিছু আমার চ্যালেঞ্জিং বেশ কিছু ফ্লাইট ছিল যে ওয়েদারের কারণে দেখা গেছে যে প্যাসেঞ্জার সব কান্নাকাটি করছে এরকম। আসলে সিচুয়েশন খুব টাফ। চিটাগং হিল ট্র্যাক্টের দিকে এরকম ছিল। কঙ্গোতেও এরকম ছিল। বাট আল্লাহর রহমতে সেফলি মানে ল্যান্ড করতে পেরেছি আরকি। সো ইমার্জেন্সি এরকম মানে খুব একটা করতে হয়নি। আচ্ছা, ফেস আচ্ছা। করতে হয়নি। মানে ওয়েদার তো অনেক সময় খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, যে সময়টাতে ওভারকাম করা যায় না। এরকম তো হয়? হ্যাঁ, অনেক সময়ই হয়। তো আমাদের প্রাথমিক চেষ্টা থাকা উচিত যে ওয়েদারে না মানে ওয়েদারের সাথে কখনো কনফ্লিক্ট এ যাওয়া যাবে না। আচ্ছা। এটা আনফরগিভিং। আ কখনো যদি মানে ঢুকে যায় তাহলে অ্যাজ কুইক অ্যাজ পসিবল বের হয়ে এক্সিট আসতে করতে হ্যাঁ, হবে। এক্সিট করতে হবে। এটা এয়ারক্রাফট টু এয়ারক্রাফট ভ্যারি করে। হয়তো দেখবেন যে বড়, বড় প্যাসেঞ্জার এয়ারক্রাফটগুলো মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভিজুয়াল ফ্লাই করি আমাদের হেলিকপ্টার কিংবা যারাই ভিজুয়াল ফ্লাই করে তারা মেঘের ভিতর ঢুকলে পরে তাদের সিচুয়েশনাল ইটা কমে যায়। ওই যে ভিজুয়াল কিউ যেহেতু কমে যায় ভিজুয়ালাইজেশন কমে গেলে হ্যাঁ, তার সো ইয়েও তো কমে যায়। হ্যাঁ, হ্যাঁ। তখন এয়ারক্রাফটটা কোন দিকে আছে, কিভাবে আছে, উল্টে গেল না বাঁকা হলো ওটা আসলে ফিল করা যায় না চারদিকে যদি মেঘ থাকে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে আমাদের চলে আসতে হবে। এটা সেম আবার রাতের ফ্লাইটের জন্য ওই ধরনের সিচুয়েশনগুলো রাতের আসে। ফ্লাইট বেশি চ্যালেঞ্জিং হয় নাকি দিনের ফ্লাইট না, না, চ্যালেঞ্জিং? অবশ্যই রাতের ফ্লাইটে তো এডিশনাল যেহেতু দেখা যাচ্ছে না, হ্যাঁ, যারা হ্যাঁ। ভিজুয়াল ফ্লাইট করে তাদের জন্য রাতের ফ্লাইট অবশ্যই মানে চ্যালেঞ্জিং। আর যারা ইনস্ট্রুমেন্ট ফ্লাই করে, ফ্লাইং এর আবার ২ টা কিন্তু হ্যাঁ, ধরন হ্যাঁ, ধরন হ্যাঁ, আছে হ্যাঁ। আরকি। যারা ইনস্ট্রুমেন্টের উপর solely ডিপেন্ড করে ফ্লাই করে তাদের তাদের জন্য সমস্যা নেই। তাদের বরং রাতের ফ্লাইট তারা বেটার ফিল করে। ওয়েদার খুব কুল থাকে। কুল থাকে, কাম থাকে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আপনি যেহেতু বর্তমানে একেবারে রিসেন্টলি আপনি একজন হেলিকপ্টার অপারেটর হিসেবে আছেন বা হেলিকপ্টার পাইলট হিসেবে আছেন, এই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাই। আসলে হেলিকপ্টারের সম্ভাবনা বাংলাদেশে, যদিও পড়াশোনা অনেক এক্সপেন্সিভ যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন, বাট আসলে হেলিকপ্টারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা বা কি অবস্থায় আছে একটু যদি আমাকে জানাতেন। আচ্ছা, খুবই একটা মানে আম মানে অনেক বহুল প্রচলিত একটা প্রশ্ন আপনি করলেন। কারণ হেলিকপ্টারগুলো যেহেতু এক্সপেন্সিভ, মানুষ হয়তো ভাবতে পারে যে হয়তো যাদের শুধু টাকা পয়সা আছে, এটা আমি সমাজের নিজেই একটা ভাবি। হ্যাঁ, সমাজের একটা ক্লাস হয়তো এটাকে ব্যবহার করবে ডেফিনিটলি, এবং ডেফিনিটলি। এটা শুধুমাত্র হয়তো অ্যামিউজমেন্টের জন্য কিংবা তাদের রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করে। আসলে ব্যাপারটা ওইরকম না। হেলিকপ্টার আসলে খুব প্রয়োজনীয়তাটা বোঝা যায় যখন আমরা কোনো আ বায়ার যারা আসে দেশের বাইরে থেকে তাদেরকে ক্যারি করি। কারণ দেখা যায় যে বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরিগুলোর লোকেশন নারায়ণগঞ্জ, গাজীপুর এবং সাভার। সবচেয়ে ক্রাউডেড এবং সবচেয়ে ট্রাফিক এখন আলা জায়গা। এখন তারা যখন দেশে আসে তারা শুধুমাত্র একটা ফ্যাক্টরিতে আসে না। তারা মেক্সিমাম সময় দেখা যায় যে তারা বাংলাদেশ তাদের যতগুলো ফ্যাক্টরির সাথে অ্যাসোসিয়েশন আছে সবগুলোতে সবগুলোই এসে তারা ভিজিট কভার করতে করতে চায়। চায়। হ্যাঁ। এখন আপনি বোঝেন যে ঢাকাকে ক্রস করে সাভার থেকে আপনি নারায়ণগঞ্জ যাবেন কিংবা গাজীপুর থেকে আপনি ওইদিকে যাবেন। এটা ২ দিনের কাজ। হ্যাঁ, এটা ২-৩ দিন লেগে যাবে আপনার মানে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি হ্যাঁ। ভিজিট করতে। এবং এই ক্ষেত্রে তারা প্রচুর পরিমাণে এটা ব্যবহার করে। মানে অনেক, অনেক হুম, ব্যবহার হুম। করে যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং এটা তো বললাম ঢাকার সাইডগুলোতে। এবং অনেক ফ্যাক্টরি আছে যেগুলো হলো ঢাকার মানে ঢাকার বাইরে। আ চিটাগং এ হয়তো ইপিজেড আছে কিংবা কুমিল্লায় ইপিজেড আছে, মংলাতে আছে। এই ফ্লাইটগুলো আমরা অনেক করি এবং এগুলোর ইকোনমিক ইমপ্যাক্ট অনেক। যারা বায়ার আসে তারা দেখা যায় যে হাজার ইয়ার আ অর্ডার করে গিয়েছে কিংবা বড় একটা ডিসিশন, বড় একটা বিনিয়োগ করে গিয়েছে। জাস্ট তাদেরকে স্বল্প সময়ের মধ্যে এই ফ্যাক্টরি দেখানো কিংবা ল্যান্ড দেখানো এই ব্যাপারগুলো সাপোর্ট দেওয়ার কারণে। সাপোর্ট দেওয়ার জন্য। আরেকটা সাইড আছে হলো আপনার যা বাংলাদেশে যারা প্রবাসী আছে যারা, হুম, হুম, হুম। তারা তো আসে অল্প দিনের জন্য আসে। ওই দেখা যায় যে তারা ওই এয়ারক্রাফট মানে হেলিকপ্টারটা রেন্ট করে তাদের বাড়িতে খুব তাড়াতাড়ি চলে বিয়ে, যায়। বিয়ে। বিয়ের হ্যাঁ, আপনি বিয়ের যেটা বলছেন বিয়েটাও করে। কিন্তু আচ্ছা। তারা প্রবাসীরা এসে এয়ারপোর্ট থেকে তো তাদের বের হতে হয় না হেলিকপ্টারে যেতে হলে। হ্যাঁ, তারা জাস্ট এই ইন্টারন্যাশনাল থেকে হেলিকপ্টারের যে ইগুলো আছে হ্যাঙ্গারের ওখানে চলে হ্যাঁ, যায়। হ্যাঙ্গারে চলে আসে। ওখান থেকে তাদের বাড়ি চলে যায়। দেখা যায় যে ল্যান্ড করার থেকে তাদের ১ ঘন্টার মধ্যে তারা তাদের বাড়িতে। তো এই ফ্লেক্সিবিলিটিটা তাদের দেয়। আর আরো একটা আছে যে বিয়ের যেটা বললেন। আ খুব বিয়ে ট্রেন্ড চলছে। হ্যাঁ, এটা তো মাঝে, মাঝে মানুষের পত্রিকায় রিপোর্ট হয়। শখেরই ব্যাপার আরকি। যে একবারই বিয়ে করে তারা হলো অনেকেই হয়তো চায় যে বিয়েতে ২ বার বিয়ে করলে হেলিকপ্টারে সুযোগ থাকা উচিত। তো ওই বিয়ের ফ্লাইট গুলোতেও তারা হলো এরকম করে ভাড়া করে। আর আচ্ছা। আরেকটা খুবই ইম্পোর্টেন্ট আছে জি। যে সেটা হলো মানে কেউ যদি মেডিকেলি সিক হয়ে ইমার্জেন্সি যায়, হ্যাঁ, মেডিকেল। ইমার্জেন্সি। হ্যাঁ। এটা অনেক হয় আরকি। দেখা যায় যে উত্তরবঙ্গ কিংবা এমন রিমোট প্লেস যেখান থেকে ঢাকাতে শিফট করা দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে তারা হেলিকপ্টার ব্যবহার ইউজ করে। করছে। যদিও অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এটা।
যেটা মেডিকেলের যেটা, কারণ মেডিকেলের জন্য হেলিকপ্টারটাকে ইকুইপ করতে হয় একটু অন্যভাবে, কিন্তু তারপর এটা খুব লাইফ সেভিং হয়। আমি ইভেন বলতে পারি আজকেই আমাদের কোম্পানিতে একটা খুবই ক্রিটিক্যাল একটা পেশেন্ট আমরা রংপুর থেকে ঢাকায় নিয়ে এসেছি আচ্ছা, এরকম। সো এটা লাইফ যখন বেঁচে যায় তখন ওটার মর্মটা, তখন তখন আসলে এটা হ্যাঁ ওর্দি হয়ে যায়, হ্যাঁ আসলে ওর তখন দিয়ে আর এটা মনে হয় না। হ্যাঁ। তখন আর তো এই বিভিন্ন ধরনেরই ইয়ে আছে। আর কিছু কিছু আছে যে হেলিকপ্টারে রাইড করে, যে আমাদের বিভিন্ন কোম্পানিরই আছে যে হয়তো ভালো একটা হোটেল তারা হেলিকপ্টারটাকে নিয়ে গিয়েছে, এখন 1 ঘন্টার যেহেতু এক্সপেন্ডিচারটা একটু বেশি চলে আসে, তারা ওই 10 মিনিট করে ভাগ করে যে এই গ্রুপ 10 মিনিট, এই গ্রুপ 10 মিনিট, এই গ্রুপ 10 মিনিট, তাদের জন্য টাকাটা পরিমাণটা কমে আসে, কিন্তু ওই 10 মিনিটের মধ্যে তারা সবাই ফ্লাই করতে ফ্লাই পারে। করতে পারে। এরকম বেশ কিছু চালু আচ্ছা, আছে আর কি। আচ্ছা, আচ্ছা। এই এই আর কি। সো হেলিকপ্টারগুলো আসলে আমি যেটা বলব যে ইকোনমিতে একটা খুব ভালো একটা ইমপ্যাক্ট আছে, যেটা হলো সাধারণ মানুষ ওভাবে বুঝতে পারে না। কিন্তু যারা ফ্যাক্টরির সাথে রিলেটেড তারা এটাকে খুব ফিল করে। যেহেতু বাস্তবতায় আমাদের ঢাকাটা খুবই কনজাস্টেড হয়ে গিয়েছে আরকি। হুম। এটাই আরকি। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, শুরু করেছিলাম মাইলস্টোনের ঘটনা দিয়ে, মাইলস্টোনের ট্র্যাজেডি দিয়ে, যে ঘটনাটা আমাদের সকলের হৃদয়ে খুব গভীর রেখাপাত করে গেছে এবং খুব কষ্টের একটা স্মৃতি হয়ে আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমরা আলোচনা করলাম সেই ঘটনার যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তৌকির, তার যিনি টিচার ছিলেন, যার কাছে শিখেছেন, তার কাছ থেকে শুনলাম তার কথাগুলোকে, বাংলাদেশের এয়ারফোর্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বললাম এবং প্যাসেঞ্জার ক্যারিয়ার যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বললাম। শেষে আমরা হেলিকপ্টারের কথা শুনেছি। মূলত আমাদের আজকের এই পর্বের উদ্দেশ্য ছিল সাম্প্রতিকের এই পর্ব, যে মাইলস্টোনে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনা নিয়ে অনেকগুলো কথা মার্কেটে চলেছে, অনেক কিছু অনেকেই বলেছে, কিন্তু আসলে কথাটা কি ছিল, কেন ছিল, ঘটনাটা কি ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এই কথাগুলোকে জানা। এবং আমরা খুবই সৌভাগ্যবান মনে করছি এই জন্যে আমাদের স্টুডিওতে ওই ব্যক্তিকে আনতে পেরেছি, ওখানে যিনি পাইলট ছিলেন, যিনি এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, তারই একজন প্রশিক্ষক আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন, যিনি স্কোয়াড্রন লিডার ছিলেন, অবসরপ্রাপ্ত, এবং বর্তমানে তিনি ক্যাপ্টেন হিসেবে কাজ করছেন একটা এভিয়েশনে। তার কাছ থেকে কথাগুলো শুনলাম, ঘটনাগুলোকে শুনলাম। আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা অনেকের উত্তর দেওয়ার সময়ের স্বল্পতার কারণে বা কনটেক্সটের কারণে অনেকের উত্তর দেওয়ার সুযোগ হয়নি। আমরা আশা করব নেক্সট যে পর্ব, সেই পর্বতে আপনারা আবার নতুন করে প্রশ্ন করবেন, ওই বিষয় নিয়ে জানার চেষ্টা করবেন এবং আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাম্প্রতিকের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।